আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে গিয়ে সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করি, আর হচ্ছে গিয়ে জাস্ট জানাই দেন যে সবকিছু ঠিকঠাক আছে নাকি, আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দেবো, একটা মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে গিয়ে সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন। হ্যাঁ, এই তো হচ্ছে কি আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, সব কিছু দেখা যাচ্ছে, ফ্রেমিং ঠিক আছে, সাউন্ডও আশা করি পুরোপুরি ক্লিয়ার হবে। তো একটু তাড়াতাড়ি হচ্ছে কি একটু জানাই দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হাসিফ। এই তো হচ্ছে কি আমাদের টিমের যে মেইন মানুষগুলো আছে তারা ইশা করতেছে। আচ্ছা, রিয়াজ আছে, মনির খান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে। আচ্ছা, একটা জিনিস আমরা হচ্ছে গিয়ে কমেন্টের মধ্যে কোনো স্টিকার দিব না। হ্যাঁ, স্টিকার দিলে হচ্ছে গিয়ে ওই যে লাইভের ইয়াটা কমে যায়। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, সবাই এসে বলতেছে। তো দেখেন, খেয়াল করেন ভাইয়া, আমাদের এই গ্রুপটাতে মেম্বার হচ্ছে কি, আমি একটু আগে চেক করলাম, মেম্বার হচ্ছে 1800 জন। 1800 জনের মধ্যে যদি আপনারা হচ্ছে কি এই যে এমন করেন 53-54 জন থাকেন, তাহলে কিন্তু লাভ নাই। হ্যাঁ, আমাদের তরফ থেকে টোটাল টিমের পক্ষ থেকে হচ্ছে আপনাদের জন্য যে জিনিসটা আমরা রেডি করতেছি, ওই জিনিসটা হচ্ছে কেউ এইভাবে দিবে না। তার মানে হচ্ছে আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে অ্যান্ড টাইমলি উপস্থিত থাকতে হবে, আমি বারবার বলতেছি। আর রাত 11টা নিয়ে যাদের যাদের সমস্যা আছে, রোজার মাসে হয়ে রাত 11টা কোনো সমস্যা হওয়ার কথা না। রোজার মাসে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিয়ে সেহরির আগ পর্যন্ত সজাগ থাকে, সেহরির পরেও সজাগ থাকে। হ্যাঁ, তো ওই হিসেবে হচ্ছে আমরা 11টা দিয়ে ক্লাস দিছি, সবটা বুঝেই ক্লাস দিছি। তো আশা করি 11টার দিকে 11টা নিয়ে কোনো প্রবলেম করবেন না। আর হচ্ছে গিয়ে সবাই টাইম মতো উপস্থিত থাকবেন। কখনোই হচ্ছে গিয়ে যাতে না দেখি 50 জন 60 জন, হ্যাঁ এরকম যাতে না হয়। আমাদের টোটাল টিমের যে এফোর্টটা, ওই এফোর্টটাকে যাতে আপনারা কাজে লাগান, ওই ব্যবস্থা করেন। হ্যাঁ, ওই ব্যবস্থা করেন। আর সবাই হচ্ছে গিয়ে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, ক্লাসটাকে শেয়ার করে দেন। যেহেতু আমরা গ্রুপটাকে পাবলিক রাখছি আপনাদের জন্য, তার মানে আপনাদের টার্গেট থাকবে হচ্ছে গিয়ে এই গ্রুপের মাধ্যমে অ্যান্ড হচ্ছে গিয়ে আমার মাধ্যমে, পুরো টিমের মাধ্যমে নিজের বেসটাকে আমরা তো তুলে ধরবোই, আপনারা হচ্ছে গিয়ে নিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে গিয়ে আদায় করে নেবেন, মোটামুটি এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, এই যে সবাইকে শেয়ার দিচ্ছেন, সবাইকে মেনশন করতেছেন। ভাইয়া বারবার বলতেছি ক্লাস মনোযোগ দিয়ে করবেন, আমি কিন্তু কমেন্ট কম করব। হ্যাঁ, আমি কিন্তু দেখেন অন্যান্য পাবলিক গ্রুপের সাথে এই পাবলিক গ্রুপের একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে গিয়ে অন্যান্য পাবলিক গ্রুপ তাদের পাবলিক গ্রুপের হচ্ছে গিয়ে কি করবে, প্রচার প্রসারণা করার জন্য কাজ করবে। আমাদের প্রচার প্রসারণার দরকার হবে না ইনশাল্লাহ। আমরা হচ্ছে গিয়ে এমনিতেই হচ্ছে গিয়ে সবসময় আগে থাকবো ইনশাল্লাহ, অবশ্যই আগে থাকবো আপনাদের দোয়ায়। আর হচ্ছে গিয়ে আমাদের যে টিম এফোর্ট, ওই টিম এফোর্টের সাথে অন্যান্য পাবলিক গ্রুপের কোনো তুলনা দিয়ে লাভ নাই। আমরা আমাদের মতো চলতে থাকবো। তো আপনাদের কাজ হচ্ছে গিয়ে জাস্ট ক্লাসগুলো রেগুলার করা, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনারা সবাই এসে করতেছেন, তো হচ্ছে গিয়ে আমরা ইয়ে করতেছি। আচ্ছা, বইয়ের ব্যাপারে পরে আসতেছি, আগে বোর্ডে যা আছে তা তুলবেন। মোট কথা সেটা শোনেন, আপনার বোর্ডে যা, আমি বোর্ডে যা যা লিখবো, বোর্ডে যদি ক লিখি আপনি ক তুলবেন, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, বোর্ডে যদি আমি লিখি আপনি আমি তুলবেন, এটা হচ্ছে মূল জিনিস। আচ্ছা, এই যে সবাই আসতেছে, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দেন, সবাই হচ্ছে গিয়ে ক্লাসটাকে শেয়ার করে দেন, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে অলরেডি অটোমেটিক হচ্ছে গিয়ে সবাই এসে বলবে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই যারা যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, আপনারা হচ্ছে গিয়ে আমি ক্লাস স্টার্ট করে দিই। হ্যাঁ, ক্লাস স্টার্ট করে দিই, খুব বেশি কথা বলবো না, ক্লাস স্টার্ট করে দিই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের যারা যারা হচ্ছে গিয়ে আমাদের কোর টিমে আছে, এই যে অলরেডি সবাই এসে পড়তেছে। যারা যারা হচ্ছে গিয়ে আমাদের কোর টিমে আছে তাদেরকে আমি বলবো হচ্ছে গিয়ে সবাই হচ্ছে ক্লাসটা মেইন গ্রুপে শেয়ার করে দিতে। মেইন গ্রুপে শেয়ার করে দিলে হচ্ছে গিয়ে ওইখান থেকে অটোমেটিক স্টুডেন্ট এসে পড়বে। আর আপনারা এটা জানেন যে হচ্ছে গিয়ে আমাদের যে উদ্যোগটা হচ্ছে গিয়ে এইচএসসি 22 ব্যাচের জন্য। টু বি অনেস্ট, এইচএসসি 21 ব্যাচের জন্য। হ্যাঁ, আমি বারবার বলতেছি এইচএসসি 22 পুরোপুরি উপকার পাবে, এইচএসসি 21ও সম্পূর্ণভাবে উপকার পাবে, আমি বারবার বলতেছি। হ্যাঁ, তার মানে শুধু যারা 22 তাদের জন্য না, শুধু যারা 22 তাদের জন্য না, 21-এর ব্যাচের সবাই হচ্ছে গিয়ে ফুললি উপকৃত হবে, টেনশনের কোনো কারণ নাই। তো আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিব। দেখা যাচ্ছে না সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে বিসমিল্লাহ বলে ক্লাস স্টার্ট করতেছি। দোয়া করবেন যাতে নেটের কোনো সমস্যা না হয়। আমি ক্লাস দিলে নেটের একটা সমস্যা হয়, কেন জানি নেটের সাথে আমার শত্রুতা আছে, আমি জানি না। আচ্ছা, খেয়াল করেন,
গুণগত রসায়নের টপিক হিউজ, তো আমরা সব টপিকই পড়বো, বাট ওই যেই টপিকগুলো হচ্ছে পড়ায় সময় নষ্ট হবে ওই টপিকগুলো আমি পড়াবো না। কীরকম চিন্তা করেন, আমি আপনার যে ওইটা শিখাবো না যে ভাইয়া কীভাবে আলফা কণা বিচ্ছুরণ হয়েছে। খেয়াল করবেন, একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ারে উঠে তখন সে সবার আগে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পড়ে, তার মানে এটা খুব বেশি প্যারা দিবে না, আমরা জাস্ট বই দাগাই দিব, তখন আপনি ওই জায়গা থেকে একটু রিডিং করলেই হবে। আমরা মূল কনসেপ্টে আসবো, সবার আগে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ওইখান থেকে হচ্ছে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকবো। সবার আগে খেয়াল করবেন, আমরা জানি, মনে করেন হচ্ছে কি একটা পরমাণু লিখলাম, একটা মৌল লিখলাম, হ্যাঁ মৌল আর পরমাণু সেম জিনিস, তো আমরা একটা মৌল লিখলাম, মনে করেন মৌলের নাম হচ্ছে গিয়ে আমি, হ্যাঁ মৌলের নাম কি, মৌলের নাম হচ্ছে আমি। এই আমি লিখলে আমির চারপাশে চারটা জিনিস থাকে, হ্যাঁ মনে করেন এই যে এ বি সি ডি। আচ্ছা, আমি হচ্ছে একটা মৌল, এ বি সি ডি আমি চারটা জিনিস দিয়ে দিচ্ছি চার সাইডে। এ দ্বারা কি বোঝায় আমরা সবাই জানি, এ দ্বারা বোঝায় হচ্ছে গিয়ে ভর সংখ্যা। আমি জাস্ট একবার বলে যাবো, এগুলো আপনারা সবাই পারেন, জাস্ট হচ্ছে একটু চালাই দেয়। হ্যাঁ, এ হচ্ছে গিয়ে ভর সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা। তারপরে বি কি আমরা জানি ভাইয়া, বি হচ্ছে প্রোটন সংখ্যা। বি কি, বি হচ্ছে প্রোটন সংখ্যা, মানে কি পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, বি হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর ডি কি, ডি হচ্ছে গিয়ে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা মানে কয়টা আছে, হ্যাঁ পরমাণুর সংখ্যা। আর সি কি, সি হচ্ছে কি আমাদের চার্জ। এই চার্জ থেকে আমরা কি বুঝবো, চার্জ থেকে আমরা বুঝবো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। চার্জ থেকে আমরা কি বুঝবো, ইলেকট্রন সংখ্যা। সবসময় মাথায় রাখবে এই চার্জ চেঞ্জ হইতে পারে, হ্যাঁ এই চার্জ চেঞ্জ হতে পারে, এইটা চেঞ্জেবল একটা মান। আচ্ছা, তার মানে চিন্তা করেন, আমি যদি একটা মৌল হই, তার মানে এ বি সি ডি চারটা জিনিস হচ্ছে আমার পরিচয় বহন করতেছে, যেখানে এ হচ্ছে ভর সংখ্যা, বি হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, প্রোটন বা পারমাণবিক সংখ্যা, সি হচ্ছে গিয়ে পরমাণুর সংখ্যা, আর ডি হচ্ছে গিয়ে চার্জ বা ইলেকট্রন সংখ্যা। তার মানে আমরা ডিরেক্টলি হচ্ছে একটা কোশ্চেন নিয়ে নিব, তারপরে এন্ড অবশ্যই খেয়াল করেন, আমরা কিন্তু বলছি আমাদের সম্পূর্ণ টার্গেটটা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য। ওই যে যেসব পোলাপাইন প্রি অ্যাডমিশন করতেছেন না ভাইয়া, এইটাই কিন্তু প্রি অ্যাডমিশন আপনার জন্য, এইটাই প্রি অ্যাডমিশন। প্রি অ্যাডমিশন থেকে যদি 1% কম থাকে তাহলে আপনারা অভিযোগ করেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে কি অ্যাডমিশনের বেস ক্রিয়েট করে দিব আমি ইনশাআল্লাহ। খেয়াল করেন, তার মানে এই আপনি হিসাবগুলো পাইলেন। এখন হচ্ছে আমরা কি করব, আমরা সব দেখা যাচ্ছে মনে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে কি একটা উদাহরণ নিব, একটা উদাহরণ নিয়ে সলভ করবো। আসেন চিন্তা করেন, মনে করেন এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়াম প্লাস দিয়ে দিলাম। এখন আমি আপনারা বললাম এটা এ বি সি ডি নির্ণয় করো, এ বি সি ডি নির্ণয় করো। আচ্ছা, এখন কথা বুঝেন, কথা হচ্ছে গিয়ে সোডিয়ামের এ কত হবে, সোডিয়ামের এ থাকে এই জায়গাতে, সোডিয়ামের এ মানে কি ভাইয়া ভর সংখ্যা, তার মানে কত হবে, হবে হচ্ছে 23, আমরা সবাই জানি। তারপর সোডিয়ামের বি কত, বি মানে হচ্ছে এই জায়গাতে থাকে, বি কত, বি হচ্ছে 11 মানে প্রোটন সংখ্যা, আমরা তাও জানি। এবার হচ্ছে গিয়ে আপনার সি, সোডিয়াম আছে কয়টা, এখানে একটা আছে, তার মানে সি কয়টা, একটা। ডি কি, ডি হচ্ছে ইলেকট্রনের সংখ্যা বা চার্জ সংখ্যা। এখন খেয়াল করেন, এইখানে এই ডি মানে কি, ডির মধ্যে কি আছে, একটা পজিটিভ চার্জ আছে। সবসময় আমরা একটা জিনিস জানি, ইলেকট্রন সংখ্যাটা প্রোটন সংখ্যার সমান হয় ন্যাচারালি, হ্যাঁ ন্যাচারালি, যদি ইলেকট্রনের আদান প্রদান না হয়। এখন এখানে একটা প্লাস আছে, একটা প্লাস থাকার মানে কি, একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল 11টা ইলেকট্রন, বাট এখনকার 11টা ইলেকট্রন হবে না, হবে না। এখন কয়টা হবে, 11 মাইনাস 1, তার মানে ইলেকট্রন হবে হচ্ছে 10টা। তার মানে কি আমি বলতে পারি, চার্জ যদি পজিটিভ হয় আর চার্জ যদি নেগেটিভ হয়, দেখেন চার্জ যদি পজিটিভ হয় ইলেকট্রন হবে প্রোটন প্লাস পজিটিভ চার্জ, সরি প্রোটন মাইনাস পজিটিভ চার্জ। আর নেগেটিভ যদি হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কি, প্রোটন প্লাস নেগেটিভ চার্জ। যতগুলো আছে আর কি, হ্যাঁ যতগুলো আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে কথা বলেন, আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিব, 30 সেকেন্ডের মধ্যে বলবেন এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আমরা হচ্ছে পরের টপিকে চলে যাব তাড়াতাড়ি। C1 কেন ভাইয়া, সোডিয়াম এখানে একটা আছে, হ্যাঁ সোডিয়াম একটা আছে, তার মানে C1ই হবে। ডি পরমাণুর নাম্বার নাকি ডি পরমাণুর নাম্বার ভাইয়া, ডি পরমাণুর নাম্বার,
ডি পরমাণুর নাম্বার। খেয়াল করেন এইখানে ডি হচ্ছে পরমাণু সংখ্যা। চিন্তা করেন জিনিসটা কিরকম, আমি আপনার একটু আরেকবার বলি। খেয়াল করেন, আমরা যদি অন্য আরেকটি উদাহরণ নিই, অন্য আরেকটি উদাহরণ নিলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। এই যে দেখেন O2, আমরা সবাই জানি O2, আমরা N2 দেখছি, আমরা H2 দেখছি, হ্যাঁ এইসব গ্যাস দেখছি, এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। এই দেখেন 2, এই 2 কি, এই 2 হচ্ছে পরমাণু সংখ্যা, মানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে, অক্সিজেন পরমাণু কয়টা আছে। এই নিচেরটা হচ্ছে পরমাণু সংখ্যা। এই ডানে কি থাকে, এই বামের নিচে থাকে হাইড্রোজেন কয় নাম্বার, 1 নাম্বার মৌল, মানে পারমাণবিক সংখ্যা। আর এই জায়গায় থাকে হচ্ছে তার ভর, এই জায়গায় থাকে হচ্ছে চার্জ, হ্যাঁ এই জায়গায় থাকে হচ্ছে চার্জ। আশা করি ক্লিয়ার হয়েছে ভাইয়া। সি আরেকবার, আচ্ছা খেয়াল করেন, দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে জিনিসটা বুঝে যাবেন। আমি যদি আপনাকে বলি ম্যাগনেসিয়াম 2+, খেয়াল করবেন ম্যাগনেসিয়াম 2+, এটা আমরা সবাই দেখছি। ম্যাগনেসিয়াম 2+ এর অর্থ কি, এই জায়গায় সি কি, খেয়াল করবেন সি, এই যে সি কত হবে, দেখেন এই যে সি এর মানে সি বলতে আমরা কি বুঝি, সি বলতে আমরা বুঝি চার্জ সংখ্যা। তাহলে চার্জ কত, এখানে চার্জ হচ্ছে +2। আচ্ছা এখন খেয়াল করেন ইলেকট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে, যদি এখানে প্লাস থাকে তাহলে হচ্ছে আমাদের যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এই 12 থেকে এই +2 কি যাবে, বিয়োগ যাবে, তার মানে ইলেকট্রন কয়টা, 10টা। সবসময় মাথায় রাখবেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে গিয়ে প্রোটনের সাথে সি এর প্লাস মাইনাস করতে হয়, সহজ হিসাব। আচ্ছা এই ব্যাপার নিয়ে হয়তো বেশি হয়ে গেছে, এবার হচ্ছে কি আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ এবার দেখেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ পরের টপিকে চলে যাই। খেয়াল করেন মেম্বার হচ্ছে 1800 জন, ক্লাস করতেছে হচ্ছে গিয়ে 350 মতো, হ্যাঁ তাহলে হবে না। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমরা হচ্ছে কি এর পরের টপিকে চলে যাই। এখন আমার অ্যাডমিশনের কিছু ফেমাস কোশ্চেন আছে, আমরা ওই জিনিসটাতে যাচ্ছি। এখন আমাকে বললো কি, দেখেন আমাকে বললো হচ্ছে গিয়ে সে সালফেট নিলাম, হ্যাঁ সালফেট 2-, একটা যৌগমূলক দেওয়া আছে সালফেট 2-, বা যৌগমূলক দেওয়া আছে। আমাকে বলছে কি ইলেকট্রন সংখ্যা কত, যোজন ইলেকট্রন সংখ্যা কত। খেয়াল করবেন কোশ্চেন হচ্ছে দুইটা, সালফেট 2- দিছে, আমাকে বলছে ইলেকট্রন সংখ্যা কত, আর বলছে যোজন ইলেকট্রন সংখ্যা কত। তাহলে খেয়াল করবেন ইলেকট্রন সংখ্যা কি জিনিস আর যোজন ইলেকট্রন সংখ্যা কি জিনিস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ইলেকট্রন বলতে টোটাল ইলেকট্রন বোঝায়, যেমন সালফারের টোটাল ইলেকট্রন হচ্ছে 16টা। অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা, অক্সিজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা। অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে 4টা, তার মানে 8 × 4। আর -2 হচ্ছে চার্জ, -2 যদি হয়, চার্জ যদি নেগেটিভ হয় ইলেকট্রন যোগ হয়, চার্জ নেগেটিভ হওয়া মানে কি ইলেকট্রন যোগ হওয়া। তার মানে এই জায়গা থেকে যে ভ্যালুটা বের হবে, যেমন 16 4 = 32 + 2 34, তার মানে আলটিমেটলি আসতেছে 50। তাহলে সালফেট 2- ইলেকট্রন সংখ্যা হচ্ছে 50টা। আর যোজন ইলেকট্রন বলতে কি বোঝায়, যোজন ইলেকট্রন বলতে বোঝায় হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রনগুলোর যোগফল, লাস্ট শেল, হ্যাঁ লাস্ট শেলের ইলেকট্রন। কিরকম চিন্তা করেন, সালফারের লাস্ট শেলের ইলেকট্রন কয়টা, সালফারের লাস্ট শেলের ইলেকট্রন হচ্ছে 6টা, তার মানে 6। অক্সিজেনের লাস্ট শেলের ইলেকট্রন কয়টা, 6টা, 6 আছে কয়টা, অক্সিজেন 4টা, তার মানে 4 × 6 × 4 প্লাস ইলেকট্রন কয়টা আছে এখানে, 2টা মাইনাস, তার মানে +2। তার মানে আলটিমেটলি এখানে কত হবে দেখেন, 4 × 6 = 24, 2 = 26, আর 6 মানে হচ্ছে 32টা। একটু তাড়াতাড়ি বলবেন এই জিনিসটা বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। হ্যাঁ যোজন 12টা কে বলছে রে ভাই, যোজন 12টা কেমনে হয়, খেয়াল করবেন। এই যে দেখেন ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে টোটাল ইলেকট্রনগুলোর যোগফল। হ্যাঁ টোটাল ইলেকট্রন, সালফারের টোটাল ইলেকট্রন হচ্ছে গিয়ে 16টা, অক্সিজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 8টা, দেখেন 16টা, আর অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে গিয়ে 8টা। অক্সিজেন আছে 4টা, এই জন্য 8 × 4। আর চার্জ যদি নেগেটিভ হয় ইলেকট্রন সংখ্যা যোগ হয়, চার্জ নেগেটিভ হলে ইলেকট্রন সংখ্যা যোগ হয়। এই কথাটা লিখে রাখেন না বাবা, চার্জ নেগেটিভ হলে ইলেকট্রন যোগ হবে, হ্যাঁ ইলেকট্রন যোগ হবে।
শেষ। তাহলে দেখেন চার্জ হচ্ছে নেগেটিভ, তার মানে ইলেকট্রন যোগ হয়েছে। এবার একটু খেয়াল করেন যোজন ইলেকট্রন বলতে কি বোঝায়, লাস্ট শেল। সালফার হচ্ছে 16 নাম্বার, মানে প্রথমে 2টা, পরে 8টা, পরে 6টা, তার মানে 16, 16, 6। অক্সিজেনের লাস্টে কয়টা, 8টা, মানে হচ্ছে 2 আর 6, 6টা ইন্টু 4 প্লাস 2। আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এরপরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। স্লোলি পড়াইতে বলতেছে। বাবা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে অনেক যেমন একটু আগে একটা আপু বলছে এটা হচ্ছে ক্লাস 8 থেকে পড়ে আসতেছে, হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন এগুলো আগের টপিক, এই জন্য কিন্তু আমরা একটু টান দিচ্ছি। হ্যাঁ, আমরা যখন হচ্ছে গিয়ে মেইন টপিকে চলে যাব, মেইন টপিকে চলে গেলে দেখবেন হচ্ছে আপনাদের জন্য আমি জিনিসটা ইজি করে দিচ্ছি। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এর পরের টপিকে চলে যাই। দেখেন আর হচ্ছে কি কিছুক্ষণ, এরপরে হচ্ছে গিয়ে তারপর আমরা নতুন টপিকে চলে যাচ্ছি। দেখেন এখন হচ্ছে কি আমাদের সেই ফেমাস ওয়ার্ডগুলো আমরা শিখবো। সেই ফেমাস ওয়ার্ডগুলো কি কি ছিল খেয়াল করেন তো। একটা ছিল হচ্ছে আইসোটোপ। আইসো, খেয়াল করেন, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সমান। তার মানে যখনই আমাকে বলবে কেউ আইসোটোপ, তার মানে কি সমান, লাস্টে কি পি, মানে পি সমান, মানে প্রোটন সমান। আইসোটোন দন্তান্ন, তার মানে কি সমান, এন সমান। আর আইসোবার, বার মানে আসলে কি সমান, ভর সমান। হ্যাঁ, এগুলো আমরা সবাই জানি। তাহলে আইসোটোপ মানে হচ্ছে কি পি সমান। কিরকম উদাহরণ আমরা শিখছিলাম, আচ্ছা এইগুলোর উদাহরণ পরে আসতেছি, আমরা একটু বড় উদাহরণে আসি। হ্যাঁ, বড় উদাহরণে আসি। তাহলে দেখেন আইসোটোপ, আইসোটোন আর হচ্ছে আইসোবার, এই জিনিসগুলো আমরা জানি। তো আচ্ছা উদাহরণগুলো দিয়ে দিই। আইসোটোপ মানে কি, ওই যে আমরা শিখছিলাম হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। হ্যাঁ, দেখেন পি সমান, পি কোন জায়গায় থাকে, পি থাকে বামের নিচে, বামের নিচে। হ্যাঁ, কারণ এইগুলো সমান। তাহলে চিন্তা করেন আইসোটোপ মানে কি, মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। মানে দেখেন এই যে 1 2 3, ভর সংখ্যা ভিন্ন। আচ্ছা, তাহলে প্রোটন সংখ্যা যদি সমান থাকে এদেরকে আমরা পরস্পরের কি বলবো, আমরা বলবো হচ্ছে পরস্পরের আইসোটোপ। খেয়াল করবেন এটা হচ্ছে গিয়ে জাস্ট চালের জাতের মতো। আপনার ঘরে আপনি খান মিনিকেট, আরেকজন খায় হচ্ছে গিয়ে বাসমতি, আরেকজন খায় হচ্ছে নাজির শাইল। হ্যাঁ, এরকম টাইপের, মানে একটাই জিনিস জাস্ট বিভিন্ন জাতের। তাহলে এটা হচ্ছে আমরা বলি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এরা তিনজনই হাইড্রোজেন, কোনো ডাউট নাই, বাট এক একটা এক এক জাতের। যেমন হাইড্রোজেন এটা হচ্ছে গিয়ে 1 1, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 3, এরকম আর কি ব্যাপারটা। তো এটা আমরা সবাই জানি। আইসোটোন, আইসোটোন মানে কি, নিউট্রন সমান। নিউট্রন মানে হচ্ছে গ্যাপ সমান। কিরকম, একটু আমি উদাহরণ দেই। যেমন চিন্তা করেন আমরা যদি একটা অক্সিজেন নেই, অক্সিজেনের একটি ইলেকট্রন মনে করেন 8 আর হচ্ছে গিয়ে 14, এটা একটা অক্সিজেন আইসোটোপ। আবার কার্বনের যদি চিন্তা করি, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 12। তার মানে একটু চিন্তা করেন, আপনি জানেন এই জায়গা থেকে এটাকে বিয়োগ করলে কি পাওয়া যাবে, নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। এইখান থেকে এটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। তার মানে 12 থেকে 6 বিয়োগ দিলে কত পাওয়া যায়, 6। 14 থেকে 8 বিয়োগ দিলে কত পাওয়া যায়, 6। তার মানে এই যে গ্যাপটা সমান, এই গ্যাপটাকে আমরা বলি কিন্তু নিউট্রন সংখ্যা। তার মানে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। আবার যাদের ভর সমান, তাহলে ভর কেমনে বুঝবো, খেয়াল করেন কপারের একটা আইসোটোপ হচ্ছে গিয়ে 29 64, আবার জিঙ্কের একটা আইসোটোপ হচ্ছে 30 64। খেয়াল করেন এই যে দেখেন আমাদের যে বামে উপরেরটাকে আমরা বলি ভর, বামে উপরে এটাকে আমরা বলি ভর। তার মানে এই জায়গায় দুইটা পরমাণুর ভর সংখ্যা সমান, তাই এদেরকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে আইসোবার। এখন কথা বোঝার ব্যাপার হচ্ছে গিয়ে এরা কিন্তু একই জাতের না। একই জাতের হবে শুধুমাত্র হচ্ছে আইসোটোপ। সবাই হাইড্রোজেন, সবাই কপার, সবাই জিঙ্ক। হ্যাঁ, তার মানে আইসোটোপ হবে হচ্ছে গিয়ে সবাই একই জাতের হইলে। আর আলাদা জাত কিন্তু নিউট্রন বা ভর সমান, তখন আমরা এদেরকে আলাদা আলাদা নাম দিব। তার মানে আইসোটোপ হচ্ছে আমাদের প্রোটন, আইসোটোন হচ্ছে নিউট্রন, আর আইসোবার হচ্ছে ভর। এতটুকু থেকে আরো কোনো সমস্যা নাই আশা করি। দাঁড়ান একটা মিনিট, আমি একটু চেক করে নিই।
একটু খেয়াল করি, হ্যাঁ ঠিক আছে। ক্লাস কি রেকর্ডেড রাখা হয়? বা ক্লাস রেকর্ডেড রাখা হয় কি হয় না ওইটা জেনে লাভ নাই, লাইভে ক্লাস করতে হবে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ আচ্ছা, তো একটু খেয়াল করি, আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টটা হচ্ছে গিয়ে বেশি দরকারি পার্ট। হ্যাঁ পরের পার্টটা হচ্ছে বেশি দরকারি পার্ট। পরের পার্টটা হচ্ছে গিয়ে খেয়াল করবেন। হ্যাঁ আরও কিছু আইসো ইলেকট্রন। হ্যাঁ আইসো ইলেকট্রন মানে কি? ইলেকট্রন সমান। আইসো ইলেকট্রন মানে কি? ইলেকট্রন সমান। তো ইলেকট্রন সমান বলতে আমরা কি বুঝবো? চিন্তা করেন, আমরা যদি সোডিয়াম প্লাস নিই, সোডিয়াম প্লাসের ইলেকট্রন কয়টা ভাইয়া? সোডিয়াম প্লাস ইলেকট্রন হচ্ছে গিয়ে 10টা। কেন? কারণ সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টা, একটা ছাইড়া দিচ্ছে, তার মানে কয়টা? 10টা। আবার চিন্তা করেন, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 12টা, দুইটা ছাইড়া দিচ্ছে, তার মানে ইলেকট্রন কয়টা? 10টা। আবার চিন্তা করেন, ফ্লোরাইড মাইনাস মানে কি? ফ্লোরিনের ইলেকট্রন কয়টা? 9টা, একটা গ্রহণ করছে, তার মানে কি? 10টা। আবার চিন্তা করেন, অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা, ও নিচে কয়টা? 2টা, তার মানে সবার ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় এদেরকে আমরা বলবো হচ্ছে আইসো ইলেকট্রনিক। হ্যাঁ আইসো ইলেকট্রনিক, আমি একটু লিখে দিচ্ছি, আইসো ইলেকট্রনিক। হ্যাঁ আইসো ইলেকট্রনিক। তো আইসো ইলেকট্রনিক কি? যদি সবার ইলেকট্রন সংখ্যা সমান হয়, এবার আসেন আমরা নতুন দুইটা টার্ম সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ নতুন দুইটা টার্ম সম্পর্কে আলোচনা করব। একটু খেয়াল করি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখন বলবো হচ্ছে কি আইসো ডায়াফার। হ্যাঁ আইসো ডায়াফার। তো আইসো ডায়াফার ব্যাপারটা কি মনে রাখবেন? ডায়াফার মানে হচ্ছে গিয়ে নিউট্রন মাইনাস প্রোটন যদি সেম থাকে, তো নিউট্রন মাইনাস প্রোটন সেম না মানে সমান। আসেন আমরা একটু উদাহরণ চেক করলে বুঝবেন। আসেন আমরা সোডিয়ামকে নিলাম। দেখেন সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে সোডিয়ামের নিউট্রন কয়টা ভাইয়া বলেন তো? সোডিয়ামের নিউট্রন হচ্ছে গিয়ে এই 23 মাইনাস 11, তার মানে কয়টা? 12টা। সোডিয়ামের প্রোটন কয়টা? সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা। আবার আমরা আরেকটা মনে নেই, সে ফ্লোরিন মানে কি? ফ্লোরিন মানে হচ্ছে 9 আর হচ্ছে 19। তাহলে আসেন আমরা হচ্ছে এইগুলো একটু চেক করি। ফ্লোরিনের নিউট্রন কয়টা? ফ্লোরিনের নিউট্রন হচ্ছে গিয়ে ভাইয়া এই যে দেখেন 19 থেকে 9 বিয়োগ দিবেন, তাহলে কি পাবেন? ফ্লোরিনের নিউট্রন পাবেন হচ্ছে গিয়ে 10টা, আর ফ্লোরিনের প্রোটন পাবেন হচ্ছে 9টা। আচ্ছা এবার একটু খেয়াল করেন তো, এই নিউট্রন মাইনাস প্রোটন কি সমান কিনা? হ্যাঁ নিউট্রন মাইনাস প্রোটন মানে আমরা যদি বিয়োগ করি তাহলে নিউট্রন মাইনাস প্রোটন কি হবে? সমান হবে। দেখেন দুইটাই কি আসছে? 1 আসছে। তার মানে দেখেন যদি দুইটা মৌলের নিউট্রন আর প্রোটনের বিয়োগফলের মান সেম হয় ওদেরকে আমরা বলবো পরস্পরের আইসো ডায়াফার। এইগুলো কিন্তু নরমালি পড়ানো হয় না। তাহলে আইসো ডায়াফার কাকে বলবো? আইসো ডায়াফার বলবো যাদের নিউট্রন মাইনাস প্রোটনের ভ্যালু সেম। আশা করি বুঝাইতে পারছি। তো একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে আইসো ডায়াফার বুঝছি কিনা। হ্যাঁ আমি একটু ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি, আমি নিজেই ক্লাসটাকে এখনো শেয়ার করি নাই। একটু তাড়াতাড়ি বলবেন। আচ্ছা তো এবার একটু খেয়াল করি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ পরের পার্টে চলে যাই। লাস্ট ওয়ান মানে কি? লাস্ট ওয়ান হচ্ছে আইসো স্টার। হ্যাঁ আইসো স্টার।
আইসো স্টার, হ্যাঁ আইসো স্টার। তো আইসো স্টার কাকে বলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আইসো স্টারের সংজ্ঞাটা কি? আইসো স্টার মানে হচ্ছে পরমাণু, পরমাণু এবং পরমাণু সমান হবে, এক মিনিট, পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা দুইটাই সমান। হ্যাঁ, যদি এই দুইটা সমান থাকে তাহলে আমরা বুঝবো কি? আমরা বুঝবো এরা পরস্পর আইসো স্টার। হ্যাঁ, দেখা যায় না? দেখা যাবে আশা করি। আচ্ছা, একটু খেয়াল করেন কিরকম চিন্তা করি। সে আমরা উদাহরণ নিলাম কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড CO। খেয়াল করবেন এখানে পরমাণু কয়টা বাবা? এখানে পরমাণু হচ্ছে দুইটা। এখানে পরমাণু কয়টা? পরমাণু দুইটা। কার্বন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, তার মানে পরমাণু কয়টা? পরমাণু হচ্ছে দুইটা। আর ইলেকট্রন কয়টা? দেখেন তো, কার্বনের ইলেকট্রন হচ্ছে গিয়ে 6টা আর অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8টা। তার মানে 6 আর 8 কয়টা? 14টা। কয়টা? 6 আর 8 14টা। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটু উদাহরণ নেই। সে হচ্ছে নাইট্রোজেন গ্যাস N2। এবার দেখেন N2 এর মধ্যে পরমাণু কয়টা? N2 এর মধ্যে পরমাণু হচ্ছে দুইটা আর ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে গিয়ে 14টা। দেখেন নাইট্রোজেন মানে 7, 7 দুগুণা কয়টা? 14টা। তার মানে যাদের দেখা যাচ্ছে মনে হয় যাদের পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুইটাই সেম হবে তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসো স্টার। আইসোর পার্ট শেষ। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে 1টা মিনিট টাইম দিচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমরা পরের টপিকে চলে যাব। কারো কোনো সমস্যা থাকলে হচ্ছে গিয়ে বলে ফেলেন, আমরা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আইসোমার। আচ্ছা, আইসোমার হচ্ছে গিয়ে যদি আণবিক সংকেত সেম আর গাঠনিক সংকেত ভিন্ন হয়। হ্যাঁ, আইসোমার একটা ভালো কোশ্চেন করছে, যদিও আসলে আমরা এটা টপিকে নাই, তারপর আমরা বলি যেমন আইসোমার কি। হ্যাঁ, আইসোমার, আইসোমার হচ্ছে যেমন চিন্তা করেন যে ভাইয়া কোশ্চেন করছে, যেমন চিন্তা করে হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল মানে ইথানল। আবার খেয়াল করি CH3OCH3, এর মানে হচ্ছে ইথা। দেখেন তো দুইজনের মধ্যে C দুইটা আছে, H 6টা আছে, O একটা আছে। এটার মধ্যে চিন্তা করেন C দুইটা আছে, H 6টা আছে, O একটা আছে। আমি ধরে নিচ্ছি আপনি HSC 2022 ব্যাচের, মানে আপনার মধ্যে এই জিনিসগুলো একটু কম জানা উচিত, বাট জানা উচিত। কেন? কারণ এটা হচ্ছে 9-10 এর সমানুকরণ বিক্রিয়া নামক একটা পার্ট ছিল, আমি যদি খুব ভুল না করি চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, ওইখানে কিন্তু ছিল। হ্যাঁ, আইসোমারের ব্যাপারটা ছিল। এই যে অলরেডি মনে হয় হচ্ছে গিয়ে আইসোমারের উত্তর পেয়ে গেছে বাবারা। আমরা হচ্ছে গিয়ে একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাই। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে গিয়ে পরের টপিক নিয়ে নিচ্ছি। এখন থেকে আসলে হচ্ছে আমরা একটু কমেন্ট কমাই দিব, এখন হচ্ছে আসলে মেইন পড়া পড়ে যাব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা মেইন পড়াতে চলে যাব। তো আসি আমরা হচ্ছে এখন আসলে একটু বড় সড়ো টপিকে যাব। বড় সড়ো টপিকে যাওয়ার আগে কিছু জিনিস একটু বলে দিই, আপনারা একটু লিখে নেন। এই জিনিসগুলো বাসায় পড়ে ফেলবেন। কোন জিনিসগুলো বাসায় পড়ে ফেলবেন আমি একটু বলে দিই। হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেল, এগুলো আপনারা জানেন বাবা। হ্যাঁ, ম্যাক্সিমাম পরমাণু জানেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের টিম মেম্বার আছে, আমি আছি, টেনশনের কোনো কারণ নেই। রাদারফোর্ডের পরমাণু মডেল, সীমাবদ্ধতা, তারপর হচ্ছে কি আমাদের বিজ্ঞানীর নাম, বিজ্ঞানীর নাম, তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে কি ওই আলফা কণার যে পরীক্ষা আছে, আলফা কণার যে সংখ্যামূলক ডাটাগুলো আছে। হ্যাঁ, সংখ্যামূলক ডাটা, এই জিনিসগুলো হচ্ছে এখন থেকেই পড়ে ফেলবেন, না হলে পরবর্তীতে গিয়ে সমস্যা হবে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার যে হচ্ছে আমাদের সংখ্যামূলক ডাটা আছে, হ্যাঁ, যেমন হচ্ছে কি আমাদের পর্দার পুরুত্ব কত, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন। তাহলে সংখ্যামূলক ডাটা পড়ে ফেলবো। আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন, এদের একটা বক্স করা থাকে সবসময়, এদের একটা বক্স থাকে সবসময়। এই বক্সটা একটু পড়ে ফেলবো। বক্সের মধ্যে কি থাকে? বক্সের মধ্যে থাকে ভর, বক্সের মধ্যে কি থাকে? চার্জ। বক্সের মধ্যে ভর থাকবে, চার্জ থাকবে, বিজ্ঞানীর নাম থাকবে, আর
আবিষ্কারের সাল থাকবে, হ্যাঁ আবিষ্কারের সাল দেয়া থাকবে। এই জিনিসগুলো এখন থেকে যারা 22 ব্যাচের আছেন, যারা এইচএসসি 2022, তারা যদি এই জিনিসগুলো এখন থেকে পড়ে ফেলেন, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনি মেডিকেল অ্যাডমিশনে যান বা হচ্ছে গিয়ে ভার্সিটি অ্যাডমিশনে যান, আপনার প্যারা কম খাইতে হবে। এইগুলো এখন থেকে হচ্ছে পড়ে ফেলেন, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। একটু তুলে ফেলেন, হ্যাঁ একটু তুলে ফেলেন। এবার একটু খেয়াল করেন, সবাই এই জিনিসগুলো একটু তুলে ফেলেন, কারণ হচ্ছে গিয়ে এইগুলো অ্যাডমিশনে আসে, হ্যাঁ এগুলো অ্যাডমিশনে আসে। আপনারা তো এখন হচ্ছে গিয়ে যারা এইচএসসি 2022 তারা হচ্ছে ডিমোটিভেট হচ্ছে, কারণ তাদের আগের 2টা ব্যাচ ঝুলা আছে। বাবা তারা ঝুলে থাকলেও আপনাদের ঝুলার চান্স নাই, আপনাদের তো টাইম মতো হয়ে যাবে। সো টেনশনের কোনো কারণ নাই, আপনারা হচ্ছে গিয়ে ডিমোটিভেট না হয়ে মোটিভেটেড হয়ে পড়তে থাকেন। রসায়ন এমসিকিউ সলভ কিভাবে করবো? যেমনি করে এমনি করবেন, মানে বইতে পড়তে হবে, বই ভালো করে পড়বেন, তারপরে ভালো করে সলভ করবেন, দেখবেন এমনি পারতেছেন। না পারলে তো আছেই, সমস্যা কি? আচ্ছা, তো আমরা হচ্ছে কি এর পরে পার্টে চলে যাব। হ্যাঁ আমরা কোন বই পড়বো? আচ্ছা আপনার কাছে আমি একটা কথা বলি বাবা, এই কোন বই পড়বো এইটা চিন্তা করতে করতে হচ্ছে 1 ঘন্টা চলে যায়। হ্যাঁ তো এই চিন্তা না করে আপনার হাতের সামনে যেই বই আছে ওই বই পড়া শুরু করে দেন। আপনার হাতের সামনে পুরান নতুন যেই বই থাকুক পড়া শুরু করে দেন। ওই কোন বই পড়বো ভাইয়া, কোনটা কিনবো, কালকে আব্বুর লাইব্রেরিতে পাঠাবো, কালকে আমি লাইব্রেরিতে যাবো, এইগুলো করতে করতে হচ্ছে একদিন 1 ঘন্টা চলে যায়। মানে আপনি যে রেডি করতেছেন, হ্যাঁ রেডি করতেছেন, রেডি করতে করতে টাইম চলে যায়। এত টাইম দরকার নাই তো, আপনার কাছে যেইটা আছে ওইটাতে স্টার্ট করেন, পরেরটা পরে দেখা যাবে। আমরা নর্মালি হচ্ছে হাজারি স্যারের বই ফলো করি। হাজারি স্যার, হ্যাঁ আমরা নর্মাল, যেমন আমি ব্যক্তিগতভাবে হাজারি স্যারের বইকে পছন্দ করি, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি চাইলে হচ্ছে আপনার কবির স্যার পড়তে পারেন, কেউ গুহ স্যার পড়তে পারে, কেউ বিপ্লব স্যার পড়তে পারে। বিপ্লব স্যার হচ্ছে আমার নিজের টিচার, তো হচ্ছে বিপ্লব স্যারের বই পড়তে পারে, বিভিন্ন বই পড়তে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে যা আছে তাদের শুরু করেন। আচ্ছা তো হচ্ছে আমরা ডিরেক্টলি আর কথা না বেরিয়ে হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাই। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে এটা বিশাল পার্ট করব, সেটা হচ্ছে বোরের পারমাণবিক মডেল থেকে, বোরের মডেল থেকে, বোরের মডেল থেকে কিছু সূত্র আনব। বোরের মডেল থেকে কিছু সূত্র। তো বোরের মডেল থেকে কিছু সূত্র বলতে কি বুঝাইলাম, আচ্ছা ওটা পরে দেখতেছি। আগে কিছু জিনিস একটু শিখেন, হ্যাঁ আগে কিছু জিনিস একটু শিখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। যেমন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর এটা হচ্ছে যে কোনো একটা পরমাণু, হ্যাঁ যে কোনো একটা পরমাণু। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে এইখানে থাকে হচ্ছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, আর এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস। যদি এই মৌলটার নাম আমি সোডিয়াম দেই, খেয়াল করবেন মৌলটার নাম যদি আমি সোডিয়াম দিই, বুঝবেন, কমেন্ট পরে করেন, কমেন্ট পরে করেন, কমেন্ট থামাই দেন। এটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম, সোডিয়ামের এই জায়গায় যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে হচ্ছে ভাইয়া 11টা প্রোটন। খেয়াল করেন সোডিয়াম, সোডিয়ামের মধ্যে প্রোটন আছে কয়টা? 11টা। নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন আছে? 11টা। ফাইন। এবার এই জায়গায় কয়টা ইলেকট্রন? এই জায়গায় কি 11টা ইলেকট্রন নাকি একটি ইলেকট্রন? ইলেকট্রন হচ্ছে একটা। তাহলে এইখানে ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন হচ্ছে একটা। তাহলে এই যে নিউক্লিয়াস এই ইলেকট্রনের যে টান দিবে বা আকর্ষণ করবে, হ্যাঁ খেয়াল করেন এই যে নিউক্লিয়াসটা এই ইলেকট্রনের প্রতি যে একটা আকর্ষণ থাকবে, কারণ ও পজিটিভ ও নেগেটিভ ন্যাচারালি হচ্ছে আকর্ষণ করবে। তো এই যে আমাদের যে নেগেটিভ, এই যে আকর্ষণ যে বলটা, এই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? আকর্ষণ বলটাকে অবশ্যই বলবো কি ফোর্স? কুলম্বিক ফোর্স, মানে কুলম্বের বল। কুলম্বের বল। কুলম্বের বল কেন? কারণ আমরা জানি যখনই হচ্ছে গিয়ে দুইটা চার্জ, সেটা সমধর্মী হোক বা বিপরীতধর্মী হোক, যেমন এটা কি বিপরীতধর্মী চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে
আকর্ষণ করবে। তার মানে দেখেন পজিটিভ নেগেটিভটা কি করে, আকর্ষণ করে। তার মানে এদের মধ্যে যে বলটা আছে সেটা আকর্ষণ হোক কিংবা বিকর্ষণ, এদেরকে আমরা কি বলবো, কুলম্বের বল বলবো। তাহলে কুলম্বের বলের সূত্র কি ছিল, আমরা সবাই জানি যে ভাইয়া আকর্ষণ বলটা কার সমানুপাতিক, আকর্ষণ বলটা সমানুপাতিক হচ্ছে দুইটা চার্জের গুণফলের। তাহলে এখানে কয়টা চার্জ, 11টা প্রোটন আছে ইনটু একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, 11টা প্রোটন ইনটু একটা ইলেকট্রন ডিভাইডেড বাই তাদের যে মধ্যবর্তী দূরত্ব, আমরা জানি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে ব্যাসার্ধ মানে আর, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ বা আর, এটাই হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্স, এফসি বললাম, এটা হচ্ছে আমাদের কুলম্বিক ফোর্স। এখন এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি, কেন, কারণ আমরা জানি প্রোটনের চার্জ কত বলেন তো, প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ খেয়াল করবো, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, আমরা সবাই জানি। ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জও হচ্ছে গিয়ে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। অবশ্যই মানটা কি, মানটা নেগেটিভ। তো খেয়াল করি আমরা দেখতে পাইতেছি কি প্রোটনের চার্জ যেই কথা, ইলেকট্রনের চার্জ একই কথা, প্রোটনের চার্জ যেই কথা, ইলেকট্রনের চার্জ একই কথা, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা এখানে শুধু হচ্ছে মানটা নিয়ে কাজ করব, শুধু মানটা নিয়ে কাজ করব। তো আমরা একটা কাজ করলাম, এই প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জকে ছোট হাতের ই দ্বারা রিপ্রেজেন্ট করব, ছোট হাতের ই। কারণ ই দ্বারা কি বোঝায়, ই দ্বারা বোঝাবে হচ্ছে গিয়ে প্রোটনের চার্জ অথবা ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, ই দ্বারা বোঝাবে প্রোটনের চার্জ বা ইলেকট্রনের চার্জ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কমেন্ট করবেন না, কমেন্ট পরে করেন। তাহলে খেয়াল করেন ছোট হাতের ই, এটা কিন্তু ই মাইনাস না, শুধু ই। ই দ্বারা কি বোঝাবে, ই দ্বারা বোঝানো হবে প্রোটন বা ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখতে পারি, দেখেন তো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি নিজেই বুঝে যাবেন। তাহলে 11টা এখানে ই আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, 11টা ই আর সাথে আছে হচ্ছে একটা ই। ই কেন, কারণ চার্জের সংখ্যাটা ডিভাইডেড বাই আর। এটা কার জন্য ধরলাম, আমি এটা সোডিয়ামের জন্য বের করলাম। তাহলে একটু খেয়াল করেন, আমি এটা সোডিয়ামের জন্য বের করলাম। এখন আরেকজন যদি আমাকে বলে ম্যাগনেসিয়ামেরটা বের করতে, তাহলে আমরা ম্যাগনেসিয়ামেরটা কিভাবে বের করব, তখন ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন আর একটা ইলেকট্রন, আর এখানে কি লিখবো 12 ই ইন্টু একটা ই ডিভাইডেড বাই আর। তার মানে আমাকে যদি কোনো পরমাণুর নাম না বলে দেয়, মানে সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলো যদি না বলে দেয়, তখন আমরা কি করব, তখন আমরা কুলম্বিক ফোর্স কিভাবে লিখবো, আমরা লিখবো জেড, জেড মানে পারমাণবিক সংখ্যা। এই দেখেন 12 মানে কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা, 11 মানে কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা। তাহলে জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর, মানে আসলে কি জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস এবং একটি ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, নিউক্লিয়াস এবং একটি ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, তার মান হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে জেড এর পরিচয় হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, আর ই হচ্ছে গিয়ে ইলেকট্রন বা প্রোটনের চার্জ, চার্জ মানে মান। হ্যাঁ, শুধু মানটা আমরা লিখছি। আর হচ্ছে গিয়ে নিউক্লিয়াস ও ইলেকট্রনের ব্যাসার্ধ, দূরত্ব, তার মানে আসলে আমাদের ব্যাসার্ধ, শক্তি স্তরের ব্যাসার্ধ। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি বলেন, আপনি বলবেন হচ্ছে এফসি বুঝছি কিনা। হ্যাঁ, এফসি বুঝছি কিনা, এফসি বুঝছি কিনা একটু তাড়াতাড়ি বলেন। আমি কিন্তু আপনাদের দুইটা উদাহরণ শিখিয়েছি, তারপরে কাজ করছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আব্বু আমি ক্লাসে, ক্লাসে। হ্যাঁ মা, আমি ক্লাসে আছি, আপার ফোন আছে, পরে ফোন।
আচ্ছা একটু খেয়াল করি, এখানে হচ্ছে কনস্ট্যান্ট নাই কোনো। আচ্ছা কনস্ট্যান্টের ব্যাপারটা পরে দেখতেছি বাবা, কনস্ট্যান্টের ব্যাপারটা পরে দেখতেছি, কনস্ট্যান্টের ব্যাপারটা পরে দেখতেছি। আচ্ছা এখন একটু খেয়াল করেন, আমি একটু জাস্ট একবার বলে তারপরে সামনের দিকে আগাই দেবো, হ্যাঁ। আচ্ছা তো নর্মালি চিন্তা করেন, আমরা এখানে ই দ্বারা বোঝাচ্ছি হচ্ছে প্রোটন বা ইলেকট্রনের চার্জ। তো এফসি বা হচ্ছে কুলম্বিক ফোর্স কাকে বলবো আমরা, যে নিউক্লিয়াসের মোট চার্জ ইনটু একটা ইলেকট্রনের চার্জ, নিউক্লিয়াসের মোট চার্জ ইনটু একটা ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই তাদের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় কি হবে, মোট চার্জ হবে জেড ই। জেড ই, ই মানে হচ্ছে প্রোটনের চার্জ, আর জেড হচ্ছে কয়টা প্রোটন আছে, মানে পারমাণবিক সংখ্যার সমান প্রোটন থাকে আমরা জানি, ইনটু ই। আচ্ছা তাহলে একটু খেয়াল করবেন, এখানে অনেকের একটা কোশ্চেন হচ্ছে কি ভাইয়া চার্জ এখানে কনস্ট্যান্ট কই। আচ্ছা কনস্ট্যান্টকে একটু মনে রাখেন, আমরা কনস্ট্যান্টকে 1 ধরে নিছি। 1 কেন ধরছি, বাইরে থাকলে উত্তর দিব, সমস্যা নাই। 1 মনে রাখেন, মানে আমরা যেই কে পড়তাম বা 1/4 পড়তাম, যারা 21 ব্যাচের আছে তারা বুঝবেন। তো এই কে এর মানটা হচ্ছে 1, কে এর মান কত, কে এর মান 1। কেন 1 এটা আমি পরে বলতেছি, কে এর মান 1 যাই না রাখেন, আমি পরে বলতেছি। আচ্ছা এবার একটু খেয়াল করেন, লাস্টের দুইটা ইলেকট্রন থাকে ভাইয়া, একটারে আকর্ষণ করার কথা বলতেছি আমরা, হ্যাঁ আমরা একটাকে আকর্ষণ করা বোঝাচ্ছি। তাহলে একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে এফসি। এফসি সমান সমান কি তাহলে আমরা পাইলাম, এফসি সমান সমান পাইলাম হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। ফাইন। এখন এখন আরেকটা ব্যাপার একটু খেয়াল করেন, আমরা যদি এই চিত্রটাকে একটু সুন্দর করি আবার দেখেন, সেটা হচ্ছে কি এই যে ইলেকট্রন, একটা ইলেকট্রন, আর এই যে আমাদের নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসটা কই আছে ভাই, নিউক্লিয়াসটা আছে কেন্দ্রে, আর এই যে ইলেকট্রনটা আছে হচ্ছে গিয়ে পরিধির মধ্যে। তার মানে চিন্তা করেন, এই যে নিউক্লিয়াসটা পরে যে টাইনা ধরে রাখছে, বা ইলেকট্রনটাও যে এখানে আছে, কেন আছে, এই কেন্দ্রের দিকে ওর একটা আকর্ষণ বল আছে, কেন্দ্রের দিকে ওর কি আছে, একটা আকর্ষণ বল আছে। কেন্দ্রের দিকে আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কেন্দ্রমুখী বল। কি বলি আমরা, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, বা আমরা এটাকে ইংলিশে বলি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, হ্যাঁ এফসিপি, সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে খেয়াল করেন, এই যে কেন্দ্রমুখী বলটা কি, ইলেকট্রন যে এখানে রয়ে গেছে এখনো, ইলেকট্রন যে এখান থেকে সইরা যায় না, কেন সইরা যায় না, কারণ ও নিউক্লিয়াসের দিকে একটা আকর্ষণ বল অনুভব করতেছে। আকর্ষণ বলটাকে আমরা যেমন কুলম্বিক ফোর্স বলতেছি, আরেকটা বলতে পারি হচ্ছে কেন্দ্রমুখী বল, মানে কেন্দ্রের দিকে বল। কেন্দ্র ওরে একটা অদৃশ্য শক্তি দিয়ে টাইনা রাখছে। কিভাবে টাইনা রাখছে আমি দেখতেছি না, বাট টাইনা রাখছে বলে কিন্তু ওইখানে আছে, এটা আমরা বলতেছি কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের সূত্রটা একটু শিখে নেন, এটা আমরা কখনো ফিজিক্স চ্যাপ্টার 4 বা নিউটনীয় বলবিদ্যা পড়াইলে তখন হচ্ছে গিয়ে শিখাই দিব। তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বলের সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা সূত্র জেনে নেন, এটা আমি এখনো শিখাইনি। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্রটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আপনি একটা জিনিস বলতে পারেন ভাইয়া, খেয়াল করেন তো, এই এসসিবি মানে তাহলে কি, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আমি বলতে পারি একটা নিউক্লিয়াস ইলেকট্রন, একটা ইলেকট্রনকে, নিউক্লিয়াস ইলেকট্রনকে কুলম্বিক ফোর্স দ্বারা টানতেছে, হ্যাঁ টানতেছে, আকর্ষণ বলটাকে কুলম্বিক ফোর্স বলা যায়। আবার আমরা বলতে পারি নিউক্লিয়াসটা ইলেকট্রনকে কেন্দ্রমুখী বল দিয়ে টানতেছে, একই জিনিস কিন্তু, দেখেন একই জিনিস। তার মানে আমি বলতে পারি ভাইয়া এফ সি সমান সমান এফ সিপি, এফ সি সমান সমান হচ্ছে এফ সিপি। তার মানে আমি যে কাজটা করব, আমি এখান থেকে লিখতে পারি কি, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে আমি যদি এইখান থেকে হচ্ছে জাস্ট একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ আমি যদি সরি এখানে হচ্ছে আর স্কোয়ার হবে, এখানে আর স্কোয়ার হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে চিন্তা করেন, আমি যদি হচ্ছে গিয়ে এইখানে আর স্কোয়ার লিখি, এইখান থেকে আমি কার মান পেয়ে যাবো, আমি এখান থেকে মনে হচ্ছে গিয়ে ভি স্কোয়ারের মান পেয়ে যাবো। তাহলে চিন্তা করেন, আমি এখান থেকে কি লিখতে পারি, ভি স্কোয়ার সমান সমান জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। একটু খেয়াল করি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। দুইটা ইকুয়াল করলাম কেন ভাই, দুইটা একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে। মানে ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের দিকে আকর্ষিত হচ্ছে, মানে ওর দিকে ঝুঁকে আছে, এটা দুইটা জিনিস দ্বারা বোঝায়, একটা হচ্ছে কুলম্বিক ফোর্স দ্বারা, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা। একটু তাড়াতাড়ি।
দেখেন তো বাবা, হ্যাঁ অলরেডি পোলাপাইন বলতেছে, ঠিক আছে। রাত 8টা 9টার দিকে নিলে ভালো হয় ভাই, তারাবির নামাজ টামাজ থাকি রে ভাই। আচ্ছা, তো আমরা এর পরে পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা এর পরে পার্টে চলে যাই। তাহলে চিন্তা করেন, এখানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান কি জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। আচ্ছা ফাইন, আমরা আরেকটা কাজ করব। আমরা হচ্ছে গিয়ে সেই বাচ্চাকালের সূত্র জানি। সেই বাচ্চাকালের সূত্র কি? এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। এম ভি আর ইকুয়াল হচ্ছে এন এইচ বাই টোয়াইস পাই। কেন্দ্রমুখী বলের সূত্র এটা, সরি ভরবেগের সূত্র, হ্যাঁ কৌণিক ভরবেগের সূত্র। এটা কেমনে আসছে এটা প্রমাণ হবে, পরের ক্লাসে হবে, সমস্যা নেই। তাহলে দেখেন এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টোয়াইস পাই যদি হয়, এখান থেকে আমি ভি সমান সমান কি লিখতে পারি? এন এইচ বাই টোয়াইস পাই এম আর। এন এইচ বাই টোয়াইস পাই এম আর। এবার আসেন এটা আমরা একটা কাজ করি, স্কোয়ার করে দিই। তাহলে কি আসবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা এখন যেই কাজটা করব, আমরা হচ্ছে সিম্পলি এই জিনিসটাকে ইকুয়েশন 1 আর এই জিনিসটাকে ইকুয়েশন 2 ধরে কিছু কাজ করব। তো আসেন আমরা ভি স্কোয়ার, এই জায়গার ভি স্কোয়ার কেমনে আসছে আশা করি বুঝাইতে পারছি, কারণ আমরা এম ভি আর ইকুয়াল এন এইচ বাই টোয়াইস পাই থেকে আনছি। তো আমরা এইটাকে আর এটাকে সমান সমান লিখতে পারি। তো আমরা লিখে আসেন এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, আর এখান থেকে আসবে হচ্ছে গিয়ে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। এইখান থেকে আমি একটা কাজ করে ফেলবো, আমি হচ্ছে গিয়ে এখান থেকে একটা সূত্র প্রতিপাদন করবো। তো সূত্র প্রতিপাদনে কি আছে একটু পরে বুঝবেন, হ্যাঁ একটু পরে বুঝবেন। তো দেখি আমরা যদি কাজ করতে যাই তাহলে আর এর মানটা কি আসবে? আপনি যদি একটু উল্টায় দেন, খেয়াল করেন এ আর স্কোয়ার, এই যে এ আর এ আর স্কোয়ার কিন্তু একটা কাটাকাটি চলে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল করেন। তাহলে আমরা যদি আর কে নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের কাজটা কি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই এম আর এম স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমি যদি এই আর কে শুধু আর কে রাখতে চাই, বাকি সবাইকে অন্য সাইডে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে? এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের সূত্রের লাইন। এই লাইনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, হ্যাঁ 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। একটু তাড়াতাড়ি এই লাইনটা লিখে ফেলেন, হ্যাঁ এই লাইনটা লিখে ফেলেন, এই লাইনটা লিখে ফেলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি লিখে ফেলবো। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের ইকুয়েশন, এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধের ইকুয়েশন, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের ইকুয়েশন। ভাই বাকি 10টা ইলেকট্রন কই গেল? আচ্ছা, আমরা সূত্র প্রতিপাদনের সময় একটা ইলেকট্রনকে নিয়ে কাজ করি, আর কিছু না। মানে নিউক্লিয়াসটা তার শক্তি স্তরের ইলেকট্রনের সাথে সম্পর্কটা কি? নিউক্লিয়াসের সাথে তার শক্তি স্তরের একটা ইলেকট্রনের সাথে সম্পর্কটা কি, আমরা ওইটা বের করতেছি, আর কিছু না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এইটা হচ্ছে কি আমাদের আর এর মান, মানে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের আর এর মান। এবার হচ্ছে আমরা এই আর এর মানটাকে ইউজ করব, এই আর এর মানটাকে ইউজ করবো, একটু খেয়াল করবেন, হ্যাঁ। এরপরে আমরা যে কাজটা করব, এই আর এর মানটাকে, যেমন চিন্তা করেন আপনার কাছে কি ছিল? আপনার কাছে ছিল ভি স্কোয়ার একটা জায়গা ছিল, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার কাছে ভি এর একটা জায়গা ছিল, দেখেন ভি মানে কি এনএইচ বাই টোয়াইস পাই এম আর, একটু আগে লেখা ছিল। এই আর এর জায়গায় এই মানটা যদি আপনি বসাই দেন, আপনি ভি এর মান পেয়ে যাবেন। ভি এর মানটাও লিখে ফেলেন 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। এইটা হচ্ছে কি আমরা জাস্ট এই আর এর জায়গাতে, এই আর এর জায়গাতে ওই মানটা যদি বসাই দিই তাহলে হয়ে যাবে। এই আর এর জায়গাতে ওই মানটা বসাই দিলে এই মানটা এসে পড়বে। একটু তাড়াতাড়ি লিখে ফেলি, হ্যাঁ তাড়াতাড়ি লিখে ফেলবো। 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ, 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, মনে করেন ক্লাস রেকর্ডেড থাকবে না, ক্লাস শেষ করেন তারপরে ঘুমাইতে যান।
আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এরপর হচ্ছে আমাদের ই এর ব্যাপারটা হচ্ছে একটু বেশি ইন্টারেস্টিং। খেয়াল করেন ই মানে কি। ই মানে হচ্ছে ভাই আমরা জানি ই টোটাল মানে হচ্ছে গিয়ে ই কে মানে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে গিয়ে পটেনশিয়াল এনার্জি। ই কে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ইপির একটা ব্যাপার স্যাপার আছে। দেখেন হাফ এম, একটু আগে আপনি যদি একটু আগের খাতাটা মানে জাস্ট পেজটা পাল্টান, আগের পেজে যান, আগের পেজে কিন্তু লেখা ছিল ভি স্কোয়ার মানে কি, ভি স্কোয়ার মানে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, ভি স্কোয়ার মানে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই যে আমি একটু আগে যখন মুছা দিছি এখানে ছিল, তার মানে ভি স্কোয়ার যে আমি কি লিখতে পারি, সরি এম আর, হ্যাঁ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, তাহলে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। একটু আগে আমি এই জিনিসটা পড়াইছি, হ্যাঁ একটু আগে পড়াইছি। এবার এখান থেকে কি লেখা যায়, বোর্ডে দেখা যায়, বোর্ডে দেখা যাবে কথা। তাহলে এম আর এম যদি কাটা যায় তাহলে হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন একটু একটু আলাদা করে মনে রাখেন, কোনো একটি ইলেকট্রনের ইপি বা পটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস হাফ মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। এটা একটু মনে রাখেন, হ্যাঁ এটা মনে রাখেন, আমি পরে পড়াই দিব। এইচএসসি 2022-এর পোলাপাইন এখানে আসেন, ওরা বুঝবে না। 21-এর পোলাপাইন আমি বুঝাই দিতে পারতাম, 22-এর পোলাপাইন বুঝাইতে পারবো না, ওরা ক্যালকুলাস এখনো বুঝেই না। এটা ক্যালকুলাস দিয়ে প্রমাণ করা হয়। ইলেকট্রনের জন্য বিভব শক্তির মান হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। ইলেকট্রনের জন্য বিভব শক্তির মান মাইনাস জেড স্কোয়ার বাই আর। এটা শিখাই যাইতেছি, শিখে রাখেন। যদি ক্যালকুলাস জীবনে পারেন আমার নক দিয়ে আমি আপনাদের বুঝাই দিব। তাহলে দেখেন মাইনাস, তাহলে ইপি মান কত, মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর, মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর, মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন খেয়াল করেন ব্যাপারটা হচ্ছে গিয়ে হাফ থেকে একটা বিয়োগ দিলে কি থাকবে, হাফ থেকে একটা বিয়োগ দিলে কি থাকবে, হাফ থেকে একটা বিয়োগ দিলে থাকবে হচ্ছে গিয়ে মাইনাস হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর, মাইনাস হাফ জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখা যাচ্ছে? আচ্ছা একটু খেয়াল করি, দেখা যায়, দেখা যাবে, দেখা যাবে। তাহলে একটু খেয়াল করেন মাইনাস হাফ জেড ই স্কোয়ার বাই আর। এইখানে যদি আমরা এখন আর এর ভ্যালুটা বসাই দিই, আর এর ভ্যালু কোনটা, এই যে আর এর ভ্যালু আমার কাছে রেডি করা আছে, আমি যদি আর এর ভ্যালুটা বসাই দিই তাহলে আমাদের এখান থেকে কি আসবে, আগে দেখি বোর্ডে চেক, বোর্ডে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা তাহলে দেখেন এই আর এর জায়গাতে আসলে আমি এই মানটা বসাই দিব, তখন আসলে আমরা ই এর ইকুয়েশন পেয়ে যাব। ই এর ইকুয়েশন কি পাবো, ই এর ইকুয়েশন পাবো হচ্ছে গিয়ে মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কয়ার এইচ স্কয়ার। এই জিনিসটা পেয়ে যাবো। একটু বক্স করে ফেলেন, হ্যাঁ একটু বক্স করে ফেলেন, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বক্স করে ফেলেন। আমরা কিন্তু অলরেডি 3টা বক্সের কাছে পৌঁছায় গেছি, 3টা বক্সের কাছে পৌঁছায় গেছি। একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। অনেকেই যদি সামহাও কোনো একটা জিনিস না বুঝেন, আপনি কিন্তু ক্লাসটা পরবর্তীতে আবার দেখবেন, ক্লাসটা পরবর্তীতে আবার দেখলে বুঝে যাবেন। কারণ হয় কি লাইভ ক্লাসের মধ্যে মাঝে মাঝে নেট কানেকশনের জন্য আপনি কোনো কিছু স্কিপ করে যান, বা হচ্ছে গিয়ে আমার কোনো কথা হচ্ছে কি আপনার ওইখানে যায় না, যার জন্য হচ্ছে গিয়ে বা কমেন্টের মধ্যে অনেক আড্ডা দিতে থাকেন, এই জন্য আসলে মনোযোগ দিতে পারেন না। তো এই জিনিসটা যখন হচ্ছে আপনি দেখে নেবেন একটু পরে, তখন হচ্ছে গিয়ে পুরো জিনিসটা আবার ক্লিয়ার হয়ে যাবে। একটা সিঙ্গেল জিনিসও আমি না বুঝে যাবো না এখান থেকে, টেনশন নিয়েন না। মৃদুল একটা কোশ্চেন করছে, ফিজিক্স করছি নাকি কেমিস্ট্রি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি এখানে ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই হচ্ছে গিয়ে রিলেটেড টার্ম। এটা আমরা ফিজিক্সেও পাবো। এটা হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে যখন হচ্ছে কি আপনার ওই পরমাণুর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9, হ্যাঁ পরমাণুর চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার আমরা পেয়ে যাবো। হ্যাঁ আচ্ছা, তো আশা করি হচ্ছে এই পার্টটা সবাই বুঝছি। আমরা 3টা বক্স তুলে ফেলছি, হ্যাঁ 3টা বক্স পেয়ে গেছি। তো আমরা 3টা বক্সের যে পার্ট আমরা হচ্ছে একসাথে করে দেই, তারপরে হচ্ছে গিয়ে পরেরটা পরে দেখতেছি। হ্যাঁ তো একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি 3টা বক্স রাখবো, আর বাকি কিছু রাখতেছি না বোর্ডের মধ্যে, 3টা বক্স রাখি। আমরা 3টা বক্স রাখতেছি।
তো এই তিনটা বক্স কি কিসের বক্স খেয়াল করেন। ভি সমান সমান হচ্ছে 2 পাই জেড স্কোয়ার বাই NH, আর সমান সমান হচ্ছে N স্কোয়ার H স্কোয়ার 4 পাই স্কোয়ার MZ স্কোয়ার MZ স্কোয়ার, আর এর মান হচ্ছে এটা। ভি এর আরেকটা সূত্র আমরা অলরেডি শিখছি, NH ডিভাইডেড বাই 2 পাই MR। কেমনে আসছে হচ্ছে MVR ইকুয়াল NH বাই 2 পাই থেকে, MVR ইকুয়াল হচ্ছে NH বাই 2 পাই। এখন চিন্তা করেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে আমাদের চারটা বক্স, এই চারটা বক্সে বিভিন্ন জিনিসপত্র দেওয়া আছে। এই জিনিসপত্রের ডাটাগুলো আমি একটু আপনাদের শিখাই দিই। হ্যাঁ, ডাটাগুলো একটু শিখাই দিই। আচ্ছা, একটু খেয়াল করেন, সবাই বাবা ক্লাসটাকে শেয়ার করে মনে চলে যাচ্ছে, এই জন্য হচ্ছে সমস্যা। আমরা কি ক্লাসটা একটু আগাই দিব কিনা ভাবতেছি। আচ্ছা দেখি দেখি এবার একটু চিন্তা করেন, আমরা এইখান থেকে বিভিন্ন জিনিস একটু বের করার চেষ্টা করি। আসেন, তো দেখেন সবসময় একটু মাথায় রাখবেন, এন মানে কি, এন মানে হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, মানে KLMN। হ্যাঁ, আমরা এগুলো পড়ছি, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই জিনিসগুলা। তার মানে এন মানে হচ্ছে গিয়ে শক্তি স্তর সংখ্যা, শক্তি স্তর সংখ্যা। আচ্ছা, তারপরে এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। যেইটা শিখাই দিচ্ছি ওইটা শিখেন, পণ্ডিতি করার দরকার নাই। যেইটা শিখাই দিচ্ছি ওইটা শিখেন। আমাদের এই ধরনের ম্যাথ নর্মালি বইয়ের উত্তরের সাথে মিলে না। কেন মিলে না? কারণ ওই যে আমরা একটু পণ্ডিত বেশি, এই জন্য মিলে না। এই ম্যাথগুলো নর্মালি বইয়ের সাথে উত্তর মিলাইতে পারি না, আমরা অনেকেই পারি না, ভুল যায়। কেন ভুল যায়? আমরা একটু বেশি পণ্ডিত, এই জন্য ভুল যায়। পণ্ডিতি করার কোনো দরকার নাই, যা শিখাইতেছি যেমনি শিখাইতেছি অমনি শিখেন, বাকিটা আমি বুঝতেছি। এইচ এর মান কি? এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27। কেউ 34 লেখেন না ভাই, পরে 34 হিসাব পরে। আপনি পারেন, আমি না করি নাই, আপনারা বলতেছেন আপনি পারেন না, বাট আমি একটু পারি, ওই দিকটা শেয়ার করি, আপনি এই জিনিসটা একটু শিখেন। এরপর এম, দেখেন এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর। কত হবে? 9.1 ইন্টু 10⁻⁻28। যারা 31-এর পক্ষে, বাবা ঠিক আছে ফাইন, তুই 31 দিস, কোনো সমস্যা নাই, যেটা শিখাইতেছে ওইটা শিখা রাখ। তাহলে দেখেন 9.1 ইন্টু 10⁻⁻28। এর মান কি? মানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, আমরা জানি ই হচ্ছে গিয়ে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে গ্রাম, আর এইচ এর মান হচ্ছে, এটা হচ্ছে আর্ক সেকেন্ডে আছে, আর্ক সেকেন্ড। আচ্ছা, আর কিছু আছে এখানে? আর কিছু নাই। আচ্ছা, আর কিছু নাই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, পায়ের মান জানেন 3.1416। এই তিনটা মান ফিক্সড, এই তিনটা মান যা শিখাই দিছি, এই তিনটা মান তাই খাতার মধ্যে লেখেন। ম্যাথ এইটা দিয়েই করবেন, সোজা হিসাব, গ্যাঞ্জাম করবেন না, কোনো প্রকার গ্যাঞ্জাম করবেন না। যা শিখাচ্ছি, যেমনি শিখাচ্ছি অমনভাবে লিখবেন। এই তিনটা মান ফিক্সড, যে যা শিখাই দিছি এইভাবে চালাই যান। আপনার উত্তর না মিললে দোষকার আমার, আপনার টেনশন নাই। এর হচ্ছে শক্তিস্তর সংখ্যা। জেড কি? জেড আপনি জানেন, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। জেড হচ্ছে গিয়ে কি, দেখা যাবে বোর্ডে, দেখা যাবে। জেড হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা। এবার খেয়াল করেন, এই জিনিসগুলো শিখাই দিয়ে গেলাম, এইগুলো যাতে ভবিষ্যতে কাজে দেয়, এই জিনিসগুলো এভাবেই শিখেন। আচ্ছা, এবার কিছু জিনিস আমি একটু আপনাদেরকে শেয়ার করবো, এই জিনিসগুলা। তো এই জিনিসগুলো একটু থাকুক এখানে, হ্যাঁ, না থাকার দরকার নেই। আশা করি সবাই তুলে নিছেন। একটু একটি স্ক্রিনশট তুলেন তো দেখি, একটি স্ক্রিনশট তুলে ফেলেন তো এখান থেকে। (4.8 × 10⁻10), হ্যাঁ এটাই তো দিছি, বাবা, এই যে 4.8 × 10⁻10 এটাই দিছি। আচ্ছা, তো একটু খেয়াল করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কয়েকটা জিনিস শিখেন, কাজে দিবে। শিখার মতো কিছু জিনিস শিখেন, কাজে দিবে। দেখেন, আমাদের কয়েকটা পার্ট নিয়ে একটু কনফিউশন থাকতেই পারে, ন্যাচারাল কনফিউশন থাকতেই পারে, বাট আশা করি খুব বেশি সমস্যা হবে না, কারণ দেখা যাক কি হয়, আমরা কি করি না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা এখানে আমাদের কি টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া ব্যাসার্ধ বের করা, বেগ বের করা, আর হচ্ছে শক্তি বের করা, এনার্জি বের করা। ব্যাসার্ধ, বেগ আর শক্তি বের করা। তো দেখেন, আমরা এককের সাথে সবাই পরিচিত,
ব্যাসার্ধের একক কি? ব্যাসার্ধের একক হচ্ছে ভাইয়া সেন্টিমিটার। আপনি তো বলবেন ভাইয়া সেন্টিমিটার না মিটার। আচ্ছা ঠিক আছে, তোরটা ঠিক আছে, যা মানলাম। ব্যাসার্ধের একক হচ্ছে সেন্টিমিটার, আবার আরেকজন বলবে মিটার। বেগের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। অনেকে বলবে ভাইয়া ছোটবেলা থেকে শিখতেছি মিটার পার সেকেন্ড। ঠিক আছে বাবা, তোরটা ঠিক আছে। এবার এর একক কি? এর একক হচ্ছে গিয়ে জুল, আমরা সবাই জানি। বাট এর সিজিএস এককটা আমরা জানি না। এর সিজিএস এককটা হচ্ছে আর্ক। কি? আর্ক। একটু খেয়াল করেন, তার মানে উপরের লাইনটা কিসে যাবে? উপরের লাইনটা যাবে হচ্ছে গিয়ে সিজিএস এ, আর নিচের লাইনটা যাবে হচ্ছে এসআই। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আপনারা প্রত্যেকটা জিনিস গুছিয়ে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুছিয়ে শিখিয়ে দিচ্ছি, আপনারা খুব বেশি প্যারা নিতে হবে না। এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ই। আচ্ছা, এখন খেয়াল করার বিষয়টা কি, এদের কনভার্সনটা কিরকম? হ্যাঁ, এদের কনভার্সনটা কিরকম? এদের কনভার্সনটা কোয়াইট ইজি, খুব বেশি কঠিন না। চিন্তা করেন, সেন্টিমিটার থেকে মিটারের সম্পর্ক আপনি জানেন। সেন্টিমিটারকে মিটার বানাইতে চাইতেছেন, মানে আপনি বড় এককে বড় এককে নিতে চাইতেছেন। আমাদের মধ্যে একটা ছোট্ট প্রবলেম আছে, আমরা একটা জিনিস বুঝি না। কি বুঝি না আমি আপনাদের একটু বলি। সবাই জানেন, এটা সবাই জানেন। দেখেন, আপনি ছোটবেলা শিখতেছেন 1 মিটার 100 সেন্টিমিটার। বলেন তো বড় একক কোনটা? বড় একক হচ্ছে ভাইয়া মিটার। বড় একক হচ্ছে মিটার, ছোট একক কে? সেন্টিমিটার। খেয়াল করেন, বড় এককের সাথে সবসময় ছোট সংখ্যা থাকে। এই জিনিসটা আমরা এইভাবে ধরি না কোনো সময়। বড় এককের সাথে ছোট সংখ্যা থাকে, আর ছোট এককের সাথে বড় সংখ্যা থাকে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা নর্মালি হচ্ছে গিয়ে এড়াইয়া যাই বা ওরকম ভাবে অবজার্ভ করি না। হ্যাঁ, তো দেখেন, আমরা নর্মালি কি জানি, ছোটতে নিতে গেলে ভাগ করতে হয়, বড়তে নিতে গেলে গুণ করতে হয়। এই জিনিসটা কিন্তু আসলে আমরা বলে আসতাম। হ্যাঁ, তার মানে চিন্তা করেন, আমরা যদি এই সেন্টিমিটার থেকে মিটারে যাইতে চাই, তাহলে কি করতে হবে? এগুলো আর বলার অপেক্ষা রাখে না। এবার একটু চিন্তা করেন, তাহলে আমরা সেন্টিমিটার থেকে যখন মিটারে যাব 10⁻2 বা 100। হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে 100, আমরা 10 টু দি পাওয়ার হিসেবে নিলাম। 10 টু দি পাওয়ার হিসেবে নিলাম, 10 স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলবো। সহজ কথা। আবার এইটা তো কি করবো? 10 স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলবো। জাস্ট একটা থেকে যখন আরেকটাতে যাবো আমরা, হ্যাঁ, একটাকে থেকে যখন আরেকটাতে যাবো তখন আমরা 100 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে হয়ে যাবে সেন্টিমিটার থেকে যখন আমরা মিটারে নিই। এখন একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আর্ক থেকে জুলের রূপান্তরটা কিরকম হবে? আর্ক থেকে জুলের রূপান্তর বলো ভাই, আছে না? আছে। আর্ক থেকে জুলের রূপান্তরটা কিরকম হবে? আচ্ছা, এবার আপনি একটু আমার সাথে সাথে থাকেন, তাহলে আমি আপনাদের পুরো জিনিসটা বুঝাই দিচ্ছি, আপনি নিজেই বুঝে যাবেন। হ্যাঁ, চিন্তা করেন, জুল কেমনে আসছে? এটা শক্তি, রাইট? শক্তি থেকে আসছে, মানে কি? mv স্কয়ার নিলাম। হ্যাঁ, হাফ mv স্কয়ার। এটা কি একটা শক্তি? মানে ই কে আপনারা আমি শিখাই দিচ্ছি কিভাবে যাইতে হয়। আমি কিন্তু মুখে মুখে বলতে পারি ভাই, লাভ নাই, আপনার শিখতে হবে, বেসিকটা জানতে হবে। হাফের হিসাব বাদ। কেন বাদ? কারণ হাফ তো একক নির্ধারণ করতেছে না। এম মানে কি? এম মানে হচ্ছে কেজি। আয় তো এটা কি? ভি, সরি, মানে বেগ। তাহলে বেগ মানে কি? মিটার পার সেকেন্ড, এটার স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, দেখি আসেন এবার আমরা এটা একটু কাজ করি। এইটা হচ্ছে আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা কি বলতাম? আমরা বলতাম হচ্ছে জুল। কি বলতাম? জুল বলতাম। ফাইন। আচ্ছা, এবার আসেন আমরা একটু কাজ করি, এটারে এসআই বানানোর চেষ্টা করি। কেমনে? আপনি জানেন কেজিকে আপনি গ্রামে নেবেন। কেজিকে আপনি কিসে নেবেন? কেজিকে আপনি নেবেন কিসে? গ্রামে। তো খেয়াল করেন, এটা যদি 1 কেজি হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কেজিকে গ্রামে নেয় কেন? আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখে ফেলি। দেখেন, কেজিকে গ্রামে নিচ্ছেন, তার মানে কি করতেছেন? আপনি বড় একক থেকে ছোট এককে যাচ্ছেন। তার মানে বড় একক থেকে ছোট এককে যাচ্ছেন। সংখ্যা কিন্তু বেশি এখানে। হ্যাঁ, 10⁻3 মানে 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম আমরা জানি। এবার দেখেন, মিটার স্কোয়ারকে আপনি সেন্টিমিটার স্কোয়ার নেবেন। মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 100 গুণ করতে হয়। আর সেকেন্ড ইনভার্স
আছে, সেকেন্ড থাকবে, সেকেন্ড কারোর সাথে কোনো সমস্যা করবে না। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল, সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল, আর সেকেন্ড ইনভার্স টু থাকবে। এবার একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই লাইনটা থেকে আমরা কি লিখতে পারি, 10⁻³ 10⁻⁴, তার মানে 10⁻7 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু। এইটাকে আমরা বলতেছি আসলে সিজিএস একক, এটাকে আমরা কি বলতেছি, সিজিএস একক। এই টোটাল জিনিসটাকে একসাথে বলা হয় হচ্ছে আর্ক, এই টোটাল জিনিসটাকে একসাথে বলা হবে আর্ক, ইআরজি। তাহলে বলতেই পারি 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। কি বলতে পারবো বাবা, 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। আপনি সব পারেন, জাস্ট মনোযোগ দেন না, এটা হচ্ছে আপনার সমস্যা। তাহলে দেখেন 1 জুল সমান 10⁻7 আর্ক, তার মানে আপনি যখন আর্ক থেকে জুলে আসতে যাইবেন কি করতে হবে, 10⁻7 দিয়ে ভাগ করে ফেলতে হবে, সহজ হবে। তাহলে চিন্তা করেন, আপনারে আমি অলরেডি সিজিএস একক থেকে কিভাবে এসআই এককে যায় সব জিনিসটা কিন্তু নোট করে দিছি। একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছি কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন এতটুকু বুঝছেন কিনা, তারপরে আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, তারপরে হচ্ছে কাজে যাব। একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি লিখবেন, হচ্ছে গিয়ে বুঝছি কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি। ইএসইউ তো পরে যাবো, ইএসইউর খেলা আরো বাকি। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আচ্ছা, এরপর একটু খেয়াল করি, আমরা এরপরে যে পার্টটা পড়বো, হ্যাঁ এরপরে পার্টটা দেখেন। এবার আরেকটা নতুন জিনিস শিখেন, আরেকটা নতুন জিনিস একটু শিখাই দেই, এই জিনিসটা লাগবে, হ্যাঁ আরেকটা নতুন জিনিস শিখাই দেই। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ইভি, হ্যাঁ ইলেকট্রন ভোল্ট। এটা ব্যাখ্যা পরের দিন দিচ্ছি, এটা থিওরিটিক্যাল ব্যাখ্যা। এটা কার একক, এইটাও হচ্ছে ই এর একক, এটাও কার একক, ই এর একক, ইলেকট্রন ভোল্ট। তো দেখেন ইলেকট্রন ভোল্ট যদি দেওয়া থাকে, ইলেকট্রন ভোল্ট যদি দেওয়া থাকে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যায় কেমনে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যায় কেমনে, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাইতে হবে কেমনে, আমাদের ইলেকট্রন চার্জটা গুণ করবো, 1.6 10⁻⁻19 গুণ করতে হবে, 1.6 10⁻⁻19 গুণ করতে হবে। তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যায় হচ্ছে কি এই জিনিসটা গুণ করার মাধ্যমে। আর জুল থেকে আর্গে যায় কেমনে, জুল থেকে আর্গে যায় হচ্ছে কি 10⁻7 গুণ করতে হয়, আমরা জানি একটু আগে শিখছি। তাহলে কত গুণ করবো, 10⁻7 গুণ করবো, সোজা হিসাব। তো এই জিনিসটা একটু তুলে ফেলেন, তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাব কিভাবে, আর জুল থেকে আর্গে যাব কিভাবে, এই বক্সটা একটু তুলে ফেলেন, হ্যাঁ এই বক্সটা তুলে ফেলেন। ইলেকট্রন ভোল্ট এককটা হচ্ছে গিয়ে, যদি আমরা দুটো সমান্তরাল পাত নেই, ভোল্টেজের পার্থক্য রাখি হচ্ছে 1 ভোল্ট, আর একটা ইলেকট্রনকে যদি আমরা মুভ করতে বলি, তখনই আসলে যে অর্জিত শক্তি ওইটাকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ এটা পরের দিন বুঝে দিতে সমস্যা না, আপনি জাস্ট এই লাইনটা তুলে ফেলেন, এই লাইনটা একটু তুলে ফেলেন, এই বক্সটা আমার লাগবে। একটু খেয়াল করি, এবার একটু খেয়াল করবেন আমাদের যে পার্টটা, তাহলে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়েছে, অনেকটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ এই জিনিসটা আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ভাই পোলাপাইন বুঝবেন, আমি বারবার বলতেছি, যারা এইচএসসি 22 আছেন, আমি ভাই এখানে মাটির উপর দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারি এইচএসসি 21-এর বহুত পোলাপাইন এগুলো আজকে শিখতেছে, এইচএসসি 21-এর বহুত পোলাপাইন আছে যেগুলো এগুলো আজকে শিখতেছে। হ্যাঁ তার মানে বুঝতেই পারতেছেন আপনার হচ্ছে গিয়ে পড়াশোনার কি অবস্থা, আপনার দোষ দিয়ে লাভ নাই, আসলে পরিবেশের অবস্থাটা এরকম হয়ে গেছে, আপনি চাইলেও কিছু শিখতে পারতেছেন না, হ্যাঁ বা আপনার মন চাইতেছে না।
এই জন্যই বলতেছি যে একটু মনোযোগ দিয়ে পড়েন, এইভাবে কেউ পড়াবে না, আমরা যেভাবে পড়াচ্ছি পুরো টিম মিলে পড়াচ্ছি, শুধু আমি পড়াচ্ছি না, এখানে পুরো টিমের কাজ আছে। তো হচ্ছে আপনারা ট্রাই করুন হচ্ছে কি এই যে আমাদের যে পরিশ্রমটা দেখেন, আপনি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন, মানে হচ্ছে আমি পুরো ঘেমে গেছি, হ্যাঁ পুরো ঘেমে গেছি। তো আমার কিন্তু ঘামা নিয়ে কোনো সমস্যা নাই, আমার সমস্যাটা হচ্ছে গিয়ে 1800 মেম্বারের গ্রুপে যদি 200-250 মানুষ ক্লাস করে, এই জিনিসটা তো ভাইয়া উচিত না, আপনারা নিজেরাই বুঝবেন। হ্যাঁ, রোজা রমজানের মাস, গলা দিয়ে আওয়াজ বের হয় না, তারপর হচ্ছে আমরা জোরে জোরে ক্লাস নেই। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই বিবেক কি বলবে, বিবেক বলবে হচ্ছে ভাই 1800 মানুষের ক্লাস যাতে পরের দিন 3600 আসে। হ্যাঁ, এই চিন্তা আপনারা করবেন। তো একটু খেয়াল করেন, আমরা আরেকটা জিনিস শিখাই একটু, তাহলে ই এর একক গেল, ভি এর একক গেল, আর এর একক গেল। আচ্ছা, তো এখন আপনি আমাকে একটা কথা বলতে পারেন, আচ্ছা না থাকবে, এটা পরের দিন শিখাবো, একদিনে যদি এরকম সব জিনিস শিখাই দিতে হবে না। তাহলে দেখেন, আর এর একক, ভি এর একক, ই এর একক, এগুলো আমার শেষ। আর ইলেকট্রন ভোল্ট থেকে দুইটা ইনফরমেশন একটু লিখে রাখেন, হ্যাঁ। হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, এই জিনিসটা লিখে রাখবো। হ্যাঁ, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, এটা আদর্শ মান। হ্যাঁ, এটা হচ্ছে আদর্শ মান, আদর্শ মান। হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমাদের কত, 0.53 অ্যাংস্ট্রম। এই মানটা আদর্শ, এই মানটা হচ্ছে আমার লাগবে, কাজে দেয়। আর হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের শক্তি বা এনার্জি, এটা হচ্ছে গিয়ে -13.6 ইলেকট্রন ভোল্ট। এই দুটো আদর্শ মান মাইপা দেখা গেছে। হ্যাঁ, আমি আপনি মাপি নাই, যারা মাপছে তারা বইলা গেছে, তাই তাদের সম্মানার্থে আমরা এগুলো একটু মনে রাখবো। 0.53 অ্যাংস্ট্রম আর -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার তিনটা শর্টকাট লিখে ফেলেন, তিনটা শর্টকাট। এই শর্টকাটগুলো দিয়ে আমরা এমসিকিউ সলভ করব। Vn এই জিনিসটা একটু তুলে ফেলেন। হ্যাঁ, এই তিনটা লাইন একটু তুলে ফেলেন, আমরা ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, আমাকে যদি বলা হয় একটা কোশ্চেন নেই, হ্যাঁ একটা কোশ্চেন নেই, কোশ্চেন নিয়ে আপনি বুঝবেন। এই তিনটা বক্স একটু তুলে ফেলেন। একটু তাড়াতাড়ি। পুরো টিমকে স্যালুট, পুরো টিমকে ধন্যবাদ। অবশ্যই তারা না থাকলে কিন্তু হচ্ছে গিয়ে, মানে আমি তো ক্লাস অনেক জায়গাতেই নেই, বা আমি তো ক্লাস নিতামই, বাট আমার ক্লাসটা আপনাদের সবার কাছে পৌঁছাইতো না যদি পুরো টিমটা না থাকতো। হ্যাঁ, আর পুরো টিম আপনাদের জন্য যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, যে একটা কন্টেন্ট বানাচ্ছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা স্লাইড আকারে পেয়ে যাবেন। তারপর আপনি বুঝতে পারতেছেন যে ওদের পরিশ্রমটা কোন লেভেলের। হ্যাঁ, ওদের পরিশ্রমটা যদি না থাকতো তাহলে কিন্তু কিচ্ছু হতো না। তো আমরা পুরো টিমকে হচ্ছে কি একটা স্যালুট দিব। অ্যান্ড অবশ্যই আসলে শুধু স্যালুট দিলে লাভ নাই, রোজা রমজান মাস, সবাই ওদের জন্য দোয়া করবেন, এইটা কাজে লাগবে। আপনার স্যালুট দিয়ে, আমার স্যালুট দিয়ে ওদের কোনো কাজ হবে না, ওরা একটু সাহস পাবে, বাট আমরা যদি দোয়া করি তাহলে ওদের কাজগুলো আরও ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওরা আরও বেশি কাজ করতে পারবে, ওদের শক্তি সামর্থ্য থাকবে, সবাই সুস্থ থাকবে। তো আমরা সবাই যে কাজটা করব, টোটাল টিমের জন্য, এসজি পুরো টিমের জন্য হচ্ছে গিয়ে আমরা দোয়া করব নিজের মন থেকে, আর সবাই সবার জন্য দোয়া করবো, কারণ দেশের অবস্থা ভালো না আমরা জানি। তো আমরা যদি দোয়া করি তাহলে এই দোয়ার জন্য কি হবে, তারা সুস্থ থাকবে এবং আরও ভালো কন্টেন্ট আমাদের জন্য ক্রিয়েট করবে। আপনি করে কেন বলেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে ভাই, আমি আসলে নর্মালি হচ্ছে গিয়ে তুমি বলি না। আচ্ছা, তো দেখেন, সেটা হচ্ছে গিয়ে এনতম শক্তি স্তরের বেগের মান হবে 1/, প্রথম শক্তি স্তরের বেগের মান। দেখেন, Vn দ্বারা কি বোঝাচ্ছে? Vn দ্বারা বোঝাচ্ছে এনতম শক্তি স্তরের বেগ, আর 1 দ্বারা কি বোঝাচ্ছে? V1,
প্রথম শক্তি স্তরের বেগ, হ্যাঁ, প্রথম শক্তি স্তরের বেগ, প্রথম শক্তি স্তরের বেগ। তার মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে E1 মানে কি n-তম শক্তি স্তরের শক্তি, আর E1 মানে কি 1 নম্বর শক্তি স্তরের শক্তি, আর n মানে n-তম শক্তি স্তরের ব্যাসার্ধ, আর R1 মানে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। তার মানে চিন্তা করেন, আপনাকে যখন ওরা প্রথম শক্তি স্তরের মান দিয়ে দিবে, প্রথম শক্তি স্তরের মান দিয়ে দিবে, তখন আপনারা চাইলেই কিন্তু যদি বলে 10 নম্বরের মান কত, আপনি কিন্তু 10 নম্বরের মান বের করতে পারবেন, কারণ এখানে আপনি n এর মান জানেন 10, তাহলে 10-এর মানটা দিয়ে কাজ করে ফেলতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। তার মানে আপনাকে ওরা সবসময় হচ্ছে এই ধরনের কিছু জিনিসপাতি দিবে, যার মাধ্যমে আমরা আসলে কি করতে পারবো, আমরা ইজিলি আসলে ক্যালকুলেশন করতে পারবো। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারছি, হ্যাঁ। তো একটু খেয়াল করেন, এই জিনিসগুলো যদি হয়ে যায়, এই জিনিসগুলো যদি হয়ে যায়, তাহলে মোটামুটিভাবে হচ্ছে কি আমাদের কাজ শেষ, হ্যাঁ। তাহলে মোটামুটিভাবে হচ্ছে কি আমাদের কাজ শেষ। আমরা যদি এতটুকু জানি, এতটুকু জানলে হচ্ছে বোরের পারমাণবিক মডেলের যে সূত্রগুলো আমাদের জন্য জরুরি ছিল, এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখেন, এইটা ছিল আসলে আমাদের টোটাল সামারি পার্ট। আমরা ম্যাথ না করলে আসলে এই জায়গা থেকে লাভ হবে না, তো আমরা চেষ্টা করব পরের দিন যাতে হচ্ছে গিয়ে আমরা কিছু ম্যাথ দিতে পারি। আমরা আর কয়েকটা সূত্রের সাথে একটু পরিচিত হবো, কারণ আমি হয়তো আপনাদের এই যেহেতু এটা মাইক্রো কোর্স, তার মানে আমরা চেষ্টা করব কম সময়ের মধ্যে অনেক বেশি কিছু করে ফেলার, হ্যাঁ। তো আমি বোর্ডটা মুছে দিব, আপনারা হচ্ছে একটু কাইন্ডলি স্ক্রিনশট তুলে নেন। আমরা হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে পরের স্লাইডে চলে যাবো, হ্যাঁ। আমরা হচ্ছে গিয়ে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, মুছে দিচ্ছি। এবার আসেন আমরা আরো কয়েকটা জিনিস শিখে ফেলি, এগুলো আমাদের লাগবে, হ্যাঁ, এগুলো লাগবে, ম্যাথ করার জন্য লাগবে। তাহলে চিন্তা করেন ব্যাপারটা কি, আমরা প্ল্যাঙ্কের নাম শুনছি, বিজ্ঞানী প্ল্যাঙ্কের নাম শুনছি। তো প্ল্যাঙ্কের থেকে যে সূত্রটা আসছে সেটা হচ্ছে E সমান h নিউ, E সমান h নিউ। আচ্ছা, এই জিনিস একটু বুঝাই দিই, হ্যাঁ, একটু বুঝাই দিই। আমার আশেপাশে ছিল মনে হয় একটু আগে, না দেখছি, আচ্ছা পাইছি। এটা হচ্ছে কি একটা বডি স্প্রে, হ্যাঁ, এটা হচ্ছে কি সরি এটা রুম স্প্রে মনে হয়, হ্যাঁ, এটা হচ্ছে রুম স্প্রে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। দেখেন, বাস্তবিক প্রমাণ, হ্যাঁ, বাস্তবিক প্রমাণ বলতে কি, কোয়ান্টাম সংখ্যার বাস্তবিক প্রমাণ আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখেন, এটা হচ্ছে কি আসলে রুম স্প্রে। তো এখন এর সাথে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম যে থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি মিলটা করি। ব্যাপারটা হচ্ছে দেখেন, এইটার ভিতরে মানে এই যে বোতলটার ভিতরে অনেক স্প্রে আছে, বাট আমি যখন প্রেস করতেছি, খেয়াল করেন, আমি যখন প্রেস করতেছি কিছু পরিমাণ বের হয়েছে, আবার প্রেস করতেছি আরও কিছু পরিমাণ বের হয়েছে, আবার প্রেস করতেছি আরও কিছু পরিমাণ বের হয়েছে। মানে ব্যাপারটা কি, মানে হচ্ছে টোটাল জিনিসটা কি একসাথে বের হয়ে গেছে? না, একসাথে বের হয় নাই, অল্প অল্প করে বের হচ্ছে। তার মানে ব্যাপারটা কি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাকেট আকারে বের হওয়া। মানে ভিতরে এই যে দেখেন একটা বক্স, এই বক্সের ভিতরে অনেক এনার্জি আছে, হ্যাঁ, এনার্জির আধার, বাট এনার্জি কি একসাথে বের হচ্ছে? না, বের হচ্ছে কেমনে? অল্প অল্প করে, প্রথমে অল্প বের হলো, পরে অল্প বের হলো, পরে অল্প বের হলো, হ্যাঁ। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাকেট। কি বলি? প্যাকেট, যার অর্থ হচ্ছে কোয়ান্টা, হ্যাঁ, কোয়ান্টা ল্যাটিন ওয়ার্ড। তো খেয়াল করেন, তো প্যাকেট মানে কোয়ান্টা, এইখান থেকে আসলে কোয়ান্টাম থিওরিটা আসছে। মানে কি, মানে হচ্ছে গিয়ে যে আমরা যখন একটা শক্তি স্তর থেকে ইলেকট্রন উঠানামা করে, যে শক্তিটা শোষিত হয় বা বিকিরিত হয়, দেখেন ইলেকট্রনটা উপরে উঠতেছে বা ইলেকট্রনটা নিচে নামতেছে, যেই শক্তিটা শোষিত হয় বা বিকিরিত হয় সেটা একবারে হয় না, প্যাকেট আকারে হয়। কিভাবে হয়? প্যাকেট আকারে হয়, মানে কোয়ান্টামের হিসাবে হয়, হ্যাঁ, কোয়ান্টামের হিসাবে হয়, প্যাকেট আকারে হয়। তো আমরা একটু একটা মিনিট, আচ্ছা একটু খেয়াল করেন, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে দেখেন এই প্যাকেট আকারে যেহেতু বের হচ্ছে, এটারে আমরা বলতেছি কোয়ান্টাম থিওরি। তো ই ইকুয়াল হচ্ছে h নিউ। এবার নিউ মানে কি? নিউ মানে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক। নিউ মানে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আপনারা ফিজিক্সে পড়ছেন ফ্রিকোয়েন্সি, আপনি ছোটবেলা থেকে করতেছেন ভাই v সমান f ল্যামডা। তার মানে আপনি বলতে পারেন f সমান v বাই ল্যামডা। আমি ল্যামডা কি একটু উল্টাভাবে লিখি,
নর্মালি কিন্তু ল্যামডা হচ্ছে এইভাবে, হ্যাঁ এইভাবে, তো আমি হচ্ছে অভ্যস্ত এইভাবে। আর যেটা আমরা ভি বলতেছি এটা আমরা সি বলতে পারি। সি মানে বেগ, ভি মানেও বেগ। সি মানে পার্টিকেলের বেগ, ভি মানে পার্টিকেলের বেগ, সি মানে হচ্ছে লাইটের বেগ, হ্যাঁ আলোর বেগ। তাহলে আমরা এফ এর জায়গাতে লিখতে পারি হচ্ছে কি নিউ। এফ যেই কথা নিউ একই কথা, হ্যাঁ এফ যেই কথা নিউ একই কথা। তাহলে এই জায়গায় আমি এইচ এর জায়গাতে নিউর জায়গাতে লিখতে পারি সি বাই ল্যামডা। নিউর জায়গাতে লিখতে পারি সি বাই ল্যামডা। তার মানে ই সমান সমান লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের পরের সূত্র, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পরের সূত্র। তাহলে কি বললাম, ইকুয়াল হচ্ছে গিয়ে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। কার সূত্র? প্ল্যাঙ্কের সূত্র। কার সূত্র? প্ল্যাঙ্কের সূত্র। এবার একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি বলেন এতটুকুতে কোনো সমস্যা আছে কিনা, আমরা পরের পার্টে চলে যাব। হ্যাঁ এবার দেখেন, আপনাকে আমি আরেকটা জিনিস শিখাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ আইনস্টাইন বলতেছে, আইনস্টাইন বলতেছে ই ইকুয়াল হচ্ছে এমসি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। আবার আমি আপনাকে মাত্র বললাম, এটা আমি বলিনি আসলে, প্ল্যাঙ্ক বলছে। হ্যাঁ তো প্ল্যাঙ্ক কি বলছে, ই ইকুয়াল এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো আসেন আমরা একটা কাজ করি, দুটো ইকুয়েশনটা সমান ধরি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এম সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এম সি স্কোয়ার ইকুয়াল এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইখান থেকে লেখা যায়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সি আর সি যদি কাটাকাটি চলে যায়, এম সি এইচ বাই ল্যামডা। তাহলে লিখতে পারি ল্যামডা সমান সমান এইচ বাই এম সি, এইচ বাই এম ভিও লেখা যায়, সি আর ভি একই জিনিস, সি ইকুইভ্যালেন্ট টু ভি। হ্যাঁ আমরা এখানে সি আর ভি কে ইউজ করব, মাঝে মাঝে চেঞ্জ করে নিব। তাহলে আমরা মেইন যে লাইনটা পাইলাম, ল্যামডা সমান সমান হচ্ছে গিয়ে, একটু নির্গালি দিয়ে দেখি, ল্যামডা সমান সমান হচ্ছে এইচ বাই এম ভি, এইচ বাই এম ভি। এবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইটার একটা মিনিং আছে, এর একটা মিনিং আছে। মিনিংটা কি, ল্যামডা, এইচ কিন্তু ধ্রুবক, এইচ মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কার ধর্ম ভাই, ওয়েভের একটা প্রপার্টি। হ্যাঁ ওয়েভের একটা প্রপার্টি কি, তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ তাহলে দেখেন ল্যামডা একটা পার্ট পাইলাম, ওয়েভ লেন্থ। আর এমভি, এমভি মানে কি বলেন তো, এমভি মানে হচ্ছে ভরবেগ। এটা কার, এটা হচ্ছে একটা পার্টিকেলের প্রপার্টি। হ্যাঁ একটা পার্টিকেলের প্রপার্টি, যে ভাইয়া কণা ধর্ম, এটাকে আমরা বলি কণা ধর্ম। একটা কণার ভরবেগ থাকবে, ভরও থাকবে, বেগও থাকবে। তার মানে আমরা এগুলো কার জন্য আলোচনা করতেছি, ইলেকট্রনের জন্য না, ইলেকট্রনের জন্য। একটা ইলেকট্রনের মধ্যে তরঙ্গ ধর্মও থাকে, একটা ইলেকট্রনের মধ্যে কণা ধর্মও থাকে। কণা ধর্ম হচ্ছে ভরবেগ, আর তরঙ্গ ধর্ম হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে একটা ইলেকট্রন দ্বৈত আচরণ করে বা দুই ধরনের আচরণ করে। একটা হচ্ছে তরঙ্গের মতো আচরণ করে, ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করতে পারে, ইলেকট্রন কণার মতো আচরণ করতে পারে। তার মানে একটা ইলেকট্রন কয় ধরনের আচরণ করবে, দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে কণা, আর একটা হচ্ছে গিয়ে তরঙ্গ। কণাকে রিপ্রেজেন্ট করতেছি আমরা ভরবেগ দিয়ে, আর তরঙ্গকে রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। তার মানে এইখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা বুঝি, এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। হ্যাঁ এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। তো এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে কোনটা কত সালে হয়েছে। এটা কিন্তু হচ্ছে কি আমাদের প্রায় 1924 সালের দিকে হয়েছে, মানে বোরের পরমাণু মডেলের প্রায় আরো 11 বছর পরে। হ্যাঁ প্রায় আরো 11 বছর পরে হয়েছে। তো আমরা এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব, পরীক্ষায় আসে। এবার একটু খেয়াল করি, কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলি। কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ কারো কোনো সমস্যা আছে কিনা একটু তাড়াতাড়ি বলবো। কেমিস্ট্রি ক্লাসে ফিজিক্সের ছোঁয়া। আচ্ছা হ্যাঁ একটু খেয়াল করেন, ব্যাপারটা কি একটু তাড়াতাড়ি বলবো। হ্যাঁ আচ্ছা, তো আমরা যে জিনিসটা বলতেছিলাম, তাহলে দেখেন আমরা কিন্তু আজকে অনেকগুলো সূত্র শিখে ফেলছি। সি এর মান কি আমরা সবাই কিন্তু জানি, সি এর মান কি,
3 × 10⁻10 সেন্টিমিটার/সেকেন্ড। যা শিখাইতেছি তা শিখবেন। আমি আপনাদের বারবার বলছি বেশি পণ্ডিতি করার দরকার নাই, আমি যেভাবে শিখাচ্ছি ওইভাবে শিখেন, তাহলেই হবে, বাকিটা আমি বুঝবো। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, শর্টকাট দিয়ে ম্যাথ দেখেন। হ্যাঁ ভাইয়া, সবই দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা কাজ করব, আমরা আজকে যে সূত্রগুলো রেডি করে দিছি এই সূত্রগুলা সবাই একসাথে করবেন। আপনারা যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে সবাই ক্লাস নোটগুলা আপলোড দেওয়া শুরু করে দেন। আপনি ক্লাসের নোট থেকে যা যা শিখছেন, যা যা তুলছেন, সবাই হচ্ছে গিয়ে আপলোড দিয়ে দেন। ক্লাসটা গ্রুপে দিতে পারেন, এসজির মেইন গ্রুপেও দিতে পারেন, এই গ্রুপেও দিতে পারেন, সবাই ক্লাস আপলোড দিয়ে দেন। যারা যারা ক্লাস করছি আমরা মনোযোগ দিয়ে সবাই আপলোড দিয়ে দেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা কি একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা পুরো এসজি টিম আপনাদের জন্য এই যে মাইক্রো কোর্সটা আয়োজন করছি, এই মাইক্রো কোর্সটা টোটালি আমরা ফ্রিতে ডেলিভার করতেছি আপনাদেরকে। অ্যান্ড খেয়াল করেন, আপনারা যদি ক্লাসটাকে শেয়ার করেন, দেখেন এখানে আমাদের উদ্দেশ্যটা দেখেন, আপনারা যদি ক্লাস শেয়ার না করেন আমাদের কোনো ক্ষতি হবে, আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো ক্ষতি হবে না। বাট আপনারা যদি ক্লাসটা শেয়ার করেন আমাদের সব কিন্তু আরেকটু বৃদ্ধি পাবে। অ্যান্ড এইটার জন্য রিকোয়েস্টটা করা কীরকম, আপনারা এইখানে মনে করেন এই গ্রুপের মধ্যে অলরেডি দেখলাম হচ্ছে গিয়ে প্রায় 2200 মানুষ আসছে, ক্লাস চলাকালীন 400 মানুষ অ্যাড হয়েছে, খেয়াল করেন। তো মনোযোগ দিয়ে দেখেন, আপনারা যদি ক্লাসটা শেয়ার করেন, ওইখানে যদি একজন সিঙ্গেল মানুষের কাছেও এই ক্লাসটা যায়, সে গ্রুপে জয়েন হয়, সে ক্লাসটা দেখে, সে উপকৃত হচ্ছে। অ্যান্ড সে উপকৃত হচ্ছে মানে পুরা এসজি টিম সার্থক, একজনের উপকারের মাধ্যমে, একজনকে উপকার করার মাধ্যমে। তার মানে আপনি যেই কাজটা করবেন, আপনি ক্লাসটাকে শেয়ার করবেন, নিজে সোয়াবের ভাগিদার হবেন, আমাদেরকেও সোয়াবের ভাগিদার করবেন। আমরা টোটাল কাজটা করতেছি আপনাদের জন্য, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। যদি আপনার মন চায় যে ক্লাসটা শেয়ার দিব না, আপনাদের ক্ষতি হবে, ফাইন, আপনি ক্লাস শেয়ার দিয়েন না। বাট যদি মনে হয় যে আপনার সোয়াবের দরকার আছে, আপনি ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন, আমরাও সোয়াবের ভাগিদার হবো, আপনারাও সোয়াবের ভাগিদার হবেন। তো যেটা বলতেছিলাম, আজকের ক্লাসে আমরা কিন্তু অনেকগুলা নতুন জিনিস জানার চেষ্টা করছি, অনেকগুলা নতুন আইটেম শেখার চেষ্টা করছি, নতুন সূত্রের কাছে যাওয়ার চেষ্টা করছি। সিজিএস আর এসআই নিয়ে আমাদের যে কনফিউশন, চিরাচরিত কনফিউশন, এই জিনিসগুলো সলভ করার ট্রাই করছি। এরপরে আমাদের যে কাজটা থাকবে, আমরা পরের দিন এই রিলেটেড ম্যাথ করার ট্রাই করব। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এবার একটু চিন্তা করেন, ভাইয়া নোটের খারাপ অবস্থা না আপনার লেখা খারাপ না ভালো, এগুলো কোনো ম্যাটার না। আপনার একটা নোট থেকে দেখেন, আপনি একটা জিনিস জানেন, আপনার হাতের লেখা যতই খারাপ হোক না কেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একটা আপু বলছে বা একটা ভাইয়া বলছে, যেই বলুক, আপনারা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতেন, অনেকদিন ধরে হয়তো স্কুল কলেজে যান না, পরীক্ষা দিতেন, আপনার সামনের ছেলেটা বা পিছনের ছেলেটার লেখা যতই খারাপ হোক, আপনি পরীক্ষার হলে ঠিকই তারটা দেখতে পারেন। আপনি বুঝে যান, কেমনে বুঝে যান, এটা একটা অদৃশ্য শক্তি। মানে পরীক্ষার টাইমে আমার দেখে লিখতে হবে, আমি সামনের জনের লেখা খারাপ হইলেও এটা বুঝবো, বা পিছের জনের লেখা খারাপ হইলেও বুঝবো। তার মানে চিন্তা করেন, আপনি যদি একটা নোট দেন, এখানে আমাদের মতো বহুত পোলাপাইন আছে যারা হচ্ছে সামনের খাতা পিছনের খাতা দেখে অভ্যস্ত, আপনার লেখা দেখে সে বুঝা যাবে, টেনশনের কোনো কারণ নেই। অ্যান্ড সে যদি বুঝে তার উপকার হবে। আমরা সবাই ট্রাই করব হচ্ছে গিয়ে একজন আরেকজনের উপকারে আসার। সে যদি উপকৃত হয়ে আপনার জন্য একটু দোয়া করে যে আল্লাহ এটা কাজের কাজ হয়েছে, মেয়েটা এটা দিছে, তো দেখেন আল্লাহ হচ্ছে আপনার জন্য একটা ভালো জিনিস রাখবে হয়তো ভবিষ্যতে। তো আমরা যেটাই বলতেছি সেটা হচ্ছে গিয়ে, তো একটু খেয়াল করেন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ভাই সবই পড়বো, টেনশনের কোনো কারণ নেই। তো আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে, ওই কোনো কোশ্চেন থাকলে আমরা অবশ্যই করবো। এই জিনিসগুলো সবাই হচ্ছে গিয়ে খাতার মধ্যে তুলে ফেলেন, খাতার মধ্যে তুলে গ্রুপে আপলোড দিয়ে দেন। আর হচ্ছে যে জিনিসটা কোনো যদি সমস্যা থাকে, কোশ্চেনগুলো হচ্ছে গিয়ে করে ফেলবেন, একবারে গ্রুপ পোস্ট দিয়েন বা হচ্ছে আমারে মেনশন দিয়েন, বা সামহাও হচ্ছে আমার কাছে যদি কোশ্চেনটা আসে আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপাতত হচ্ছে গিয়ে আজকের মতো ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। 12:30 বেজে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে সূত্রে প্রমাণ কি শিখতে হবে, সূত্রে প্রমাণ কেন করাচ্ছি, যাতে আপনি সূত্র মুখস্থ না করেন, আপনি যাতে সূত্রের কাছে পৌঁছাইতে পারেন। সূত্র মুখস্থ করা লাগে না, এই জিনিসটা হচ্ছে মূল কথা। আপনি যদি এগুলো শিখেন, তাহলে কি আপনি যদি বাই চান্স কখনো ভুলা যান, আপনি নিজে এখানে আসতে পারবেন। এইটাই হচ্ছে কি আমার সার্থকতা, আর কিছু না।
তো এবার হচ্ছে আমরা যে কাজটা করবো, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই দোয়া করবেন হচ্ছে গিয়ে অপর ভাইয়ের জন্য। অপর ভাই রিসেন্ট হচ্ছে গিয়ে করোনা থেকে হচ্ছে গিয়ে মুক্ত হয়েছে। তো সবাই দোয়া করবেন হচ্ছে গিয়ে পুরো এএসডি টিমের জন্য, যাতে সবাই হচ্ছে সুস্থ থাকে। হ্যাঁ, এখন পর্যন্ত কিন্তু অনেকগুলো টিচার হচ্ছে গিয়ে করোনায় আক্রান্ত। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে সবাই সবার জন্য দোয়া করব। যারা রিসেন্ট করোনা থেকে হচ্ছে গিয়ে জাস্ট নেগেটিভ আসছে, তাদের সবার জন্য আমরা দোয়া করব, যাতে করে হচ্ছে গিয়ে তারা হচ্ছে আপাতত আর মোটামুটিভাবে যাতে সবসময় সেফ থাকে। আর হচ্ছে আমরা সবাই একটু সেফ থাকার চেষ্টা করবো। আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।